বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তাই না? হ্যাঁ, তো তোমরা অনেকেই বিগত প্রশ্ন নিয়ে একটু প্রথমে সলভটা দিতে বলেছিলে, তো আমি প্রথমে একটু চেষ্টা করছি। হ্যাঁ, অনেকে তোমরা বলেছিলে স্যার প্রশ্নটা পরদিন সলভ দিলে একটু ভালো হয়। গত দিনের প্রশ্নটা একটু সলভ দেওয়ার চেষ্টা করছি, দেখি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? কারো করলে থাকলে করবে। হ্যাঁ, সবাই আমাকে সালাম দিচ্ছ। হ্যাঁ, আমি উত্তর নিচ্ছি সালামের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ, তোমাদের দোয়াই। হ্যাঁ, স্যারকে অনেক ভালো লাগছে দেখে। ধন্যবাদ, শুভকামনা বন্ধু তোমাদেরকে। আচ্ছা, গতদিন পরীক্ষা ছিল, আমরা অনেকেই যেহেতু চাচ্ছ যে স্যার পরের দিনের ক্লাসের শুরু থেকে সলভটা করে দিবেন, তো আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে একটু সলভটা দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ, ইব্রাহিম, হ্যাঁ গুরু কেমন আছেন? হ্যাঁ, শিষ্য ইব্রাহিম ভালো আছি, আপনাকে সেই লাগছে। শাহেদ ধন্যবাদ। শর্মিলি আক্তার, স্যার অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য কি সাহিত্য ক্লাসটা ইম্পর্টেন্ট? হ্যাঁ শর্মিলি আক্তার, সাহিত্যের ক্লাস ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি, সেখানে কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। যারা বিশেষ করে অ্যাডমিশন যে স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হয় না, শুধু টেক্সট এবং কি ব্যাকরণ, টেক্সট এবং ব্যাকরণ। এছাড়া বাংলাদেশের অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং যে গুচ্ছ বিষয়গুলো, গুচ্ছ পরীক্ষাগুলো হবে, সেখানে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, তো কাজেই অবশ্যই সাহিত্য পড়তে হবে, ক্লাস করাটাই ভালো হবে। জি, শুধু যারা একদম স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, অন্য কোথাও দিবেন না, কিন্তু এমন শিক্ষার্থী তো মনে হয় যে কম আছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবেন আর কোথাও দিবেন না। কাজেই পড়েন যেখানে, পরীক্ষা তো সব জায়গাতেই দিবেন, কাজেই কি অবশ্যই পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ আজকে অন্যরকম লাগছে। আরিফিন আজাদ, আল আমিন আহমেদ, হ্যাঁ আজকে একটু অনেকদিন পরে হাফ শার্ট পরলাম, গরম কাল প্রায় চলে এসেছে, সেই জন্য এই জন্য একটু অন্যরকম লাগছে। আমি বরাবর যে ধরনের পোশাক পরি, পাঞ্জাবি বা একটু ফুল শার্ট, তার চেয়ে একটু অন্যরকম পড়েছে বলে অন্যরকম লাগছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে। কারক কবে পড়াবেন? হ্যাঁ ইব্রাহিম, কারক শুরু করবো, পদ প্রকরণে আসি না, পদ প্রকরণটা পড়িয়ে কারক পড়াবো। আর কালকে ক্লাস নিব, কালকে রাতে আপনাদের ক্লাস নেব। কালকে আমি পদ প্রকরণটা শেষ করব, পরে ইনশাল্লাহ পরের দিন কারকটা ধরে ফেলবো ইনশাল্লাহ, আশা করছি। জি, ওকে, ধন্যবাদ। তাহলে আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করতে চাচ্ছি, পরে আমরা ক্লাসে যাই। তো 12 নম্বর পরীক্ষা যেহেতু দিয়েছেন সবাই, আচ্ছা দেখা যাক। জিয়াউদ্দিন আল মামুন। আচ্ছা, আমি একটু উত্তরগুলি সবগুলি বলে দেই, যারা প্রশ্নটা আছে একটু বের করে ফেলেন। আমি দেখেন কোনটি সঠিক, প্রথম প্রশ্ন ছিল কোনটি সঠিক। খ নম্বর, অন্ত বিসর্গ যোগ স তয়ে তয়ে বয়াকার, ঠিক আছে? হ্যাঁ, সাহিত্য নিয়ে কথা বলবো রে বাবা, স্কলার জিপসি বাবারা, সাহিত্য নিয়ে কথা বলবো। আমি সলভটা একটু দিয়ে নিচ্ছি, কারণ অনেকেই সলভটা করে দিতে বলেছিল যে স্যার একটু লাইভ ক্লাসে সলভটা একটু দিয়ে, আমি সংক্ষেপে সলভটা দিয়েই সাহিত্যের ক্লাসে যাব, ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে সলভ নিয়ে করবেন। একের উত্তর খ, অন্ত সত্তা, সরিয় নয়কে বিসর্গ স তয়ে তয়ে বয়াকার, অন্ত সত্তা। 2 নম্বর কোনটি অশুদ্ধ? তাহলে ব্যথা শুদ্ধ, ব্যাহত শুদ্ধ, ব্যাকরণ শুদ্ধ, কিন্তু অধ্যাবসায় অশুদ্ধ। অধ্যাবসায় না, কি হবে? অধ্যবসায়, আকার হবে না।
কোন বানানটি সঠিক? অনুগামিনী। আমরা বলেছিলাম যে ইনি যদি থাকে রস্বই দীর্ঘ, মনে আছে? যদি কোনো শব্দের শেষে ইনি থাকে, ইনি, তাহলে কি রস্বই দীর্ঘই। আর অনু বানানটা রস্ব, দন্তন্বয় রস্ব, দুটো অনু আছে, একটা দন্তন্য একটা মূর্ধন্য, যেটা পশ্চাৎ বোঝায়, পিছনে বোঝায়। অনুগমন, অনুসরণ, অনুভব, এই অনু দ্বারা কি পিছনে বোঝায়, বুঝতে পেরেছেন? অনুগামিনী, যে পিছনে পিছনে গমন করে, তাকে বলা হয় অনুগামিনী। তো অনু পিছন বলতে নয়, দন্ত নয় রস্যকার অনু। আর ইনি রস্য এবং দীর্ঘই। কোনটি শুদ্ধ বানান? শ্মশান, তালব্য শয় ম, তালব্য সাকার দন্ত, শ্মশান শুদ্ধ বানান। জি। গ নম্বর, ফটোস্ট্যাট অশুদ্ধ কোনো সত্য বিধান জনিত, তাই না? ফটোস্ট্যাট বিদেশি শব্দের মূর্ধন্য হয় না, সত্য বিধান জনিত কারণে। আচ্ছা, কোন বানানটি সঠিক? তাহলে খ, নিশীথ, রস্বই দীর্ঘ, নয় রস্বই, তারপর দীর্ঘ থ। 7 নম্বর, কোন বানানটি সঠিক? ঘ নম্বর, নিরীক্ষণ, নয় রস্বই, রয় দীর্ঘই, যুক্ত খ, মূর্ধন্য নিরীক্ষণ। 8 নম্বর, কোনটি সঠিক বানান? রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই। নয় রস্বই কি? তারপর ছয় দীর্ঘই, ছয় রস্বই, নয় দীর্ঘই, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই। 9 নম্বর, অশুদ্ধ বানান নিস্পন্দ, যদিও ইকার থাকলে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু নিস্পন্দ শব্দটা ব্যতিক্রম, দন্ত শয় করা হবে। নিস্পন্দ শব্দটিতে কি? নিস্পন্দ শব্দটিতে মূর্ধন্য শোনা হবে, দন্ত হবে। নির্ভুল শব্দগুচ্ছ 4 নম্বর, ঘ, জ্যৈষ্ঠ, সান্ত্বনা, দৌরাত্ম। বানানগুলি বলেছিলাম অভিধান থেকে দেখবেন, কোনো বানানে কনফিউজড হলে অভিধান থেকে একটু দেখবেন। 11 নম্বর, উপরোক্ত অশুদ্ধ কিন্তু প্রচলিত। উপরোক্ত আমি ক্লাসে বলেছিলাম যে উপরোক্ত না, শব্দটি কি হবে? উপরযুক্ত। তাহলে উপরোক্ত আমরা ব্যবহার করি, কিন্তু অপপ্রয়োগ ঠিক ঘটেনি, এটি বানান জনিত ভুল না, অপপ্রয়োগ না। জন্ম সত্য বার্ষিকী না, জন্ম বার্ষিক, বার্ষিকী নাকি বার্ষিক। আসলে বার্ষিক ওখানে প্রত্যয় জনিত, বার্ষিকীতে তো এমনিতে ইক প্রত্যয় আছে, ইক, বর্ষ যোগ ইক, তারপর আবার দীর্ঘ ইকার, একটি প্রত্যয়ের পরে আবার প্রত্যয় যুক্ত করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক, এখানে বার্ষিকে বর্ষ যোগ ইক বা স্নিক আছে, তারপর আবার ই যুক্ত করা যাবে না। সমৃদ্ধ, এরপরে শালাশালী যুক্ত করা যাবে না, শুধু সমৃদ্ধ। সমৃদ্ধের, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ, বুঝতে পারলেন? বা সম্পদশালী দেশ, কিন্তু সমৃদ্ধশালী, সমৃদ্ধ শব্দটির পরে শালাশালী যুক্ত করা যাবে না। আর পৈতৃক বানান ভুল, বানান ভুল। তয় রিকার, পয়কার, তয়ে রিকার। জি। দুর্গ বানান বাংলা লেখা এইভাবে লেখা, দুর্গ লেখা পরে উঠে বসে ভাববাচক বিশেষ। জি। দুর্গ বানান রস্যকার দিয়ে লেখা আছে, তাহলে দেখতে হবে না। দুর্গ বানান তো দীর্ঘকার দিয়ে থাকার কথা। জি, আশা পড়িয়ে দিব। জি, ধাতুরগণ ক্রিয়ার কাল পড়িয়ে দেব। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কোনটি অশুদ্ধ কিন্তু প্রচলিত? উপরোক্ত কোনটিতে মূর্ধন্যের ব্যবহার হয়নি? লক্ষ্মী, লক্ষ্মীতে মূর্ধন্যের ব্যবহার হয়নি। কোনটি শব্দবিধানের বাইরে? ভাষা, ভাষাতে শব্দ মূর্ধন্য কেন হয়েছে? এমনিতেই, স্বভাবতই বা আপনা আপনি। কোন বানানটি সঠিক? ডেন্টাল, যদিও ট বর্গের সাথে মূর্ধন্য হয়, কিন্তু ডেন্টালে মূর্ধন্য হয়নি, দন্তান্বয় হবে, আজ এটি শুদ্ধ। বাকিগুলি ভুল। কেন ভুল? কারণ ট বর্গের সাথে মূর্ধন্য, ট বর্গের সাথে মূর্ধন্য কাজে চন্ডাল, বন্টন, ঘন্টা মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু আমরা দন্তান্ন দিয়েছি, মানে মাত্রা দিয়েছি। আর ডেন্টালটাতে ট বর্গ থাকার সাথে সাথে বিদেশি শব্দ, কাজে মূর্ধন্যটাতে দিতে হবে, কাজে এটি শুদ্ধ। কোনটা শুদ্ধ? পোশাক, পোশাক শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি, ফার্সি ভাষার শব্দে পেট কাটা মূর্ধন্য শব্দ ব্যবহার করা যায় না। জি, পোশাক তালবর্ষ দিয়ে লিখতে হবে। কোনটিতে সর্বপ্রথম মূর্ধন্যের ব্যবহার হয়েছে? তুন, তুন, তয়ে দীর্ঘ মূর্ধন্য, তুন, বুঝতে পারলেন? তুন শব্দে তুন। তৃণতে রিকারের জন্য, ঘৃণাতে রিকারের জন্য, বর্ণতে রয়ের জন্য। আর তুনে কেন হয়েছে? এমনিতে, স্বভাবতই। 18 নম্বর, কোন বানানটি সঠিক? ঘ নম্বর, সান্ত্বনা, ঘ নম্বর সান্ত্বনা। কোনটি অশুদ্ধ? দধিচি, উদিচি ঠিক আছে, সমীচীন ঠিক আছে, মুহুর্মুহ ঠিক আছে। দধিচিটা হবে ধয় দীর্ঘই, সরি ধয়ে, হ্যাঁ ধয় দীর্ঘই চয় রস্বই।
না, দ দ ধয়ে দীর্ঘই চয় রস্যই, ঠিক আছে। দধিচি উপসর্গের কারণ, তাহলে দধিচি বানানটি অশুদ্ধ। কোন উপসর্গের মূর্ধন্য ষ কোন শব্দে? সৃষ্টি। সুষমে উপসর্গ আছে সু, অনুষ্ঠানে আছে অনু, প্রতিষেধক আছে কি প্রতি। সৃষ্টিতে কোন উপসর্গ নাই, অর্থাৎ সৃষ্টিতে মূর্ধন্য ষ কেন হয়েছে? উপসর্গের কারণে না, কেন? টবর্গের কারণে। জি, টবর্গের কারণে। কোনটি শুদ্ধ বানান? 4 নম্বর সমীচীন, হরিতকি, বাল্মীকি, সর্বশান্ত। 22 নম্বর কোন বানানটি শুদ্ধ? গণনা। প্রশংসা কেন ভুল? প্রথমে তালব্যস্য হবে, প্রথমে তালব্যস্য হবে, এজন্য ভুল। তারপরে আষাঢ় ডয় শূন্য র না, কি হবে? ঢয় শূন্য র, ঢয় শূন্য র হবে। ব্যাঘাতে আকার হবে, বয়সফলা আকার। বিযোগ আঘাত, বিযোগ কি? আঘাত, ব্যাঘাত আকার হবে। গণনা ঠিক আছে, গ মূর্ধন্য দন্তন্য আকার। রাফায়েত হোসেন স্যার, আপনার কাছে ইয়ং লাগতেছে, মানে আমাকে কি বুড়া লাগে নাকি প্রতিদিন? রাফায়েত, আমাকে কি বেশি বুড়া লাগে? ঠিক আছে, ইয়ং লাগছে, ধন্যবাদ আপনাদেরকে। কোনটি অশুদ্ধ? আবিষ্কার মূর্ধন্য ষ হবে, আবিষ্কার মূর্ধন্য ষ হবে, কাজে এটি অশুদ্ধ। কোনটি অশুদ্ধ? অদ্ভুত, কতদিন বলে দিয়েছি গত ক্লাসে, অদ্ভুত দীর্ঘকার আর সকল ভূতি দীর্ঘকার, শুধু অদ্ভুত আর কিম্ভূত বাদ দিয়ে। কোনটি নত্যবধি নিয়মের বাইরে? গণিকা, গণিকা শব্দ মূর্ধন্য কেন হয়েছে? এমনিতে স্বভাবতই। 26 কোনটি প্রত্যয়জনিত অশুদ্ধি নয়? দরিদ্রতা, এটি অশুদ্ধি নয়। দরিদ্রতার সাথে তা, কিন্তু সৌজন্যতা ভুল, দৈন্যতা ভুল, সক্ষতা ভুল, কিন্তু দরিদ্রতা ঠিক আছে। কিন্তু যদি দারিদ্রতা দেয় তাহলে ভুল হতো, দারিদ্রতা হলে ভুল হতো, কিন্তু দরিদ্রতা হবে। আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদের এর আগে নিশ্চয়ই, হাজার ব্যাখ্যায় যাচ্ছি না। কোনটি সঠিক? সার্থকতা প্রথমটি। অনেকে শয়ের নিচে ব দেয়, হবে না। যখন স্বার্থ দিবে, স্বার্থ, স্বার্থভগ্ন যে জন্মমুখ, স্বার্থ, লোকটি খুবই স্বার্থপর, আমি স্বার্থ ছাড়া কিছু বুঝি না, বা রহিম স্বার্থ ছাড়া কিছু বুঝে না, তখন শয়ে বয় আকার ছয় স্বার্থ। কিন্তু যখন স্বার্থ, যখন কি সার্থক, তখন কি শুধু দন্ত স। আচ্ছা, কোনটি শুদ্ধ? ফণি, ফণি মানে সাপ, তৎসম শব্দ দীর্ঘইকার, তৎসম শব্দ দীর্ঘইকার, জি। আর বাকিগুলি জোনাকি রস্বইকার হবে, হাতি রস্বইকার হবে, বাড়ি রস্বইকার। থ্যাংক ইউ। বাংলা আমার লিখেছেন এখানে, বাংলা লিখলে কি ভুল হবে? কারণ কি? আচ্ছা, সুকেশ, সুকেশী, কিন্তু সুকেশিনী কেন লিঙ্গগত ভুল? এই শব্দটা বাংলা বিধানে আছে। আচ্ছা, প্রশ্ন করেছেন সাফায়েত জামি, সরি সাফায়েত না, সৌরভ মোশাররফ। আচ্ছা, সৌরভ মোশাররফ বাংলা রামায়ণ লিখেছেন, বাংলা লিখলে ভুল হবে কিনা? আবার ভুল হবে। এই বাংলাটা আগের যুগের বাংলা, এই বাংলাটা কোন যুগের বাংলা? আগের যুগের বাংলা বাবা। আর এখন আমরা লিখি এই বাংলা, ভুল হবে না, কিন্তু এটা প্রাচীন কালের বাংলা, ভুলের কিছু নাই। কিন্তু সমস্যা হলো এটা কি আগের যুগের, আর এটা হলো আধুনিক রূপ। এখন এটা ছিল আগের বাংলা, আর এটা এখনকার বাংলা, কাজে দুটাই ঠিক, কিন্তু দুটার মধ্যে এটা বেশি শুদ্ধ, মানে এটা এখনকার যুগে কি প্রচলিত রীতি, ঠিক আছে। আর সুকে, সুকেশিনা, সুকেশা, আচ্ছা ঠিক আছে, সুকেশিনী কেন লিঙ্গগত ভুল? আচ্ছা, লিঙ্গগত ভুল এই জন্য যে সুকে, সুকেশী বা সুকেশা বললে তো লিঙ্গান্তর হয়ে যাচ্ছে, আবার ইনি প্রত্যয় যুক্ত করার দরকার নাই। অভিধানে যদি থাকে, অনেক সময় কি হয়, অনেক সময় কবিতায় কাব্যিক ভাষায় ছন্দ মেলানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু স্বাভাবিকভাবে ব্যবহার করার প্রয়োজন নাই, বুঝতে পারলেন। গোপী, গোপী, কিন্তু গোপিনী গানে বলা আছে, কেন? অনেক সময় ছন্দ মাত্রা মেলানোর জন্য কি করা হয়। জি, তো থ্যাংক ইউ। আমরা শুরু করব ক্লাসে। আজকের আপলোড করা ভিডিও তো আমি বুঝি না, আজকে আমরা আপলোড করা ভিডিও কই পেলাম? আজকে তো ভিডিও আপলোড করি নাই। সাফাত জামিল সৌরভ, কি বলতেছো? মাথাটা তো ঠিক আছে? আজকে তো কেবল ক্লাস শুরু করলাম, তো শিরোনাম কেমনে দিব বাবা? ক্লাস শেষ করে না শিরোনাম দিব। জি, আচ্ছা, ভাব বিশেষণ এই জন্য দেখা হলো দেখার নাম, শোনা হলো শোনার নাম, সেগুলি হবে।
আর যদি বলে দেখি, শুনি, করি, পড়ি, জি নাহিদুজ্জামান পলাশ, জি আপনার উত্তরই দিচ্ছি নাহিদুজ্জামান পলাশ। এখানে একটা আধুনিক ব্যাকরণে বলা হলো যখন আমি দেখি, যখন আমি করি, যখন আমি পড়ি, যখন আমি চলি, এটি কাজ। বা সে পড়ে, চলে, বলে, এটি কাজ। কিন্তু এই পড়া কাজের নাম হলো পড়া, দেখা কাজের নাম হচ্ছে দেখা, শুনি এই কাজের নাম হচ্ছে শোনা। মানে আমরা যখন শ্রবণ শয়ন বলছি এটি সংস্কৃত ভাষায়, আর আধুনিক বাংলা ব্যাকরণে বলা হলো যে আমি যখন শুনি তখন কাজ, দেখি কাজ, আর দেখি এই কাজের নাম দেখা, শুনি এই কাজের নাম শোনা, বলি এই কাজের নাম বলা। সেগুলি কাজ না, কাজের নাম। সেজন্য এটি আধুনিক ব্যাকরণে কাজের নামকে ভাব বিশেষ হিসেবে বলা আছে। জি, তাহলে আশা করি আপনি উত্তর পেয়েছেন নাহিদুজ্জামান পলাশ। জি, কিভাবে ভাব বিশেষণ আপনি গতদিন থেকেই লেগে আছেন আমি বুঝতে পারছি। তাহলে ভাব বিশেষণ হলো, ওনারা বললেন দেখিটা কাজ, দেখি, আমি দেখি, সে দেখে, তিনি দেখেন, এই দেখি দেখো এগুলো কাজ, কিন্তু দেখা কাজের হচ্ছে দেখা, দেখাটা কাজ না, কাজের নাম। দেখা, শোনা, পড়া, লেখা কাজের নাম। কিন্তু আমি পড়ি তা কাজটা করি, তিনি পড়েন তাহলে কাজটা করেন, তুই পড়িস তাহলে কাজটা করিস। বোঝা গেছে? কিন্তু পড়াটা হলো কাজের নাম। থ্যাংক ইউ। আমি প্রশ্ন ছিল দেখতে পারবো না, হাজার হাজার প্রশ্ন ছিল বলে না, যদি কোনো প্রশ্নের উত্তর না দেই জরুরি হতে রিপিট করবেন। জি, শুদ্রা না, শুদ্রি ঠিক নাই। জি, শূদ্র আর শুদ্রা, শুদ্রি হবে না ভাই, শুদ্রি না, শূদ্র, শুদ্রা। জি, থ্যাংক ইউ। তো ক্লাস শুরু করে দিই। আপনাদের সাথে পেশাল করতে গেলে আর ক্লাস জিন্দগিতেও কি নেওয়া হবে না, ঠিক আছে? তো সারাদিনের প্রশ্ন উত্তরই চলবে, ক্লাস আর হবে না। দেখেন বাংলা সাহিত্য, হ্যাঁ আমরা চলে যাচ্ছি। দেখেন আমরা আজকে একটি ক্লাস নিই, যদি আমার সাহিত্যের কোর্স না, তারপরে আপনাদের অনুরোধের ভিত্তিতে আমি একটা ক্লাস নিচ্ছি। আসলে এটি ঠিক ক্লাস না, এটি হচ্ছে ধারণা দেওয়া, কারণ সাহিত্য একটি ক্লাসে নেওয়া অবশ্যই কি কোনোভাবে সম্ভব না। জি, জি স্কলার জিপসি, জি দিব ভাই, আমি দিব। আগামীকাল থেকে আবার শুরু করব ব্যাকরণ, এই মেমোরাইজ পার্টের উপর একটা ধারণা দিব, প্রশ্নের নমুনা বা ধারণা দিব ইনশাআল্লাহ। আগামীকাল আবার ক্লাস নিব শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি ক্লাস নিব ব্যাকরণের। জি, তো আমরা বাংলা সাহিত্য থেকে একটু বলি যে আপনাদের বাংলা কিন্তু 35 নম্বরের প্রশ্ন থাকবে। বিসিএস যে পরীক্ষাটি আপনারা দিবেন প্রিলিমিনারি, সেখানে প্রশ্ন থাকবে কত নম্বরের? 35 নম্বরের, 35। এর মধ্যে আমরা যে ব্যাকরণ পাঠটির কোর্স করছি, এই পাঠের নাম্বার হচ্ছে কত? 15। আমরা যেই কোর্সটি আপনাদের করছি, যেই কোর্সটি করছি, সেই কোর্সটিতে নাম্বার কত? নাম্বার হচ্ছে 15। আর সাহিত্য এর নাম্বার হচ্ছে কি 20। এবং মজার বিষয়, কোনো কোনো বিসিএস এ দেখা যায় যে এই রেশিওর চেয়ে বেশি সাহিত্য থেকে প্রশ্ন হয়। বুঝতে পেরেছেন? সাহিত্য থেকে কিন্তু এমনিতেও মানবন্ধন অনুযায়ী প্রশ্ন বেশি, 20 নাম্বার। এছাড়াও আরো বেশি কি প্রশ্ন সাহিত্য থেকে হয়। তো এই আমরা যে 20-15 নম্বর সাহিত্যের কোর্স, ব্যাকরণের কোর্সটা আমরা এখন পড়াচ্ছি আপনাদের, প্রায় ইনশাআল্লাহ শেষের দিকে। পদ প্রকরণের পর কারও পড়াবো, তারপর ছোটখাটো কিছু বিষয়, কাল, লিঙ্গ, বচন টচন, বাচ্চা, এগুলো পড়ালে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 20 নম্বরের হচ্ছে সাহিত্যের কোর্স, 20 নম্বরের। তো এই বিসিএস এর জন্য সম্ভব হলো না, আমি একটি কোর্স প্ল্যান করেছি, করে চাকরি বিসিএস স্পেশালের সাথে আমার কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আমরা হয়তো 40টি ক্লাসের একটা কোর্স প্ল্যান দিয়ে আমরা একটা সাহিত্যের কোর্স শুরু করছি। সেটি আমরা হয়তো আপনাদের নির্দিষ্ট সময় জানিয়ে দেবো, এবং সেটি প্রিলিমিনারি এবং রিটেনটা যাতে দুটোই সাহিত্য অংশটা কাভার হয়, প্রিলিমিনারি এবং রিটেনের যে সাহিত্য অংশটা থাকে এটিও যেন কাভার হয়, এমন একটি ভাবনা আমাদের মাথায় আছে। এই জন্য আমরা কোর্সটাকে একটু সাজাচ্ছি। তো কাজে আপনারাও যারা এই প্রিলিমিনারি দিবেন,
তারা করতে পারবেন, কারণ আপনাদের 43-এর পীড়িত পরীক্ষার জন্য লাগবে, প্লাস যারা 41-এ ভালো করবেন তারা রিটেনের জন্য অবশ্যই আমার এই সাহিত্যের প্রশ্ন করবেন, কারণ রিটেনে কিন্তু 30 নম্বরের প্রশ্ন থাকে। বিশেষ রিটেনের সাহিত্য অংশের কি 30 নম্বরের প্রশ্ন থাকে। আমি এই প্রশ্নটা কেমন ভাবে প্ল্যান করে ইনশাআল্লাহ ক্লাস করাবো আপনাদের, যাতে আপনাদের কি ওই বিশেষ রিটেনে গিয়ে যে 30 নম্বর সাহিত্য অংশ একদম সাক্কা মার্কস, গণিতের মতো মার্কস, সেই 30টা যেন আগেই নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে? আর পীড়িত আছেই। আজকে আমি আপনাদের যেহেতু সামনে একটা পরীক্ষা 19 তারিখে, এই পরীক্ষার জন্য যাতে আপনাদের আপাতত একটু উপকার হয় সেটি আমি একটু চেষ্টা করছি। ঠিক আছে? জি, সর্বনামের সমাস সর্বনাম যার বহুব্রীহি সমাস। জি নূর আলম, সর্বনামের সমাস সর্বনাম যার, সর্বনাম যার বহুব্রীহি। সর্বনাম বলতে স্রষ্টাকে বোঝানো হয়, সর্বনাম বলতে কাকে বোঝানো হয়? স্রষ্টাকে। জি আর একটি প্রশ্ন করেছেন, তো দেখতে পাচ্ছি না। সন্ধি বিচ্ছেদ মাথায়, মাথা যোগ এ, এই প্রশ্নটা করেছেন মোয়াজ্জেম হোসেন মঞ্জু। জি মাথায় সন্ধি বিচ্ছেদ মাথা যোগ এ, মাথা যোগ এ, মাথায়, মাথা যোগ এ বিভক্তি। জি থ্যাংক ইউ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমাকে প্রশ্ন করবেন না দয়া করে, ব্যাকরণ থেকে আপাতত প্রশ্ন করবেন না। জি আমি সাহিত্যের প্রশ্ন ঢুকতে যাচ্ছি, আপনারা বারবার নক করলে আমি বিরক্ত ডিস্টার্ব ফিল করবো। ঠিক আছে? ব্যাকরণের প্রশ্ন করবেন আগামী দিন এরপর থেকে। ঠিক। তো এই যে সাহিত্যের 20 নম্বর, এই সাহিত্যের 20 নম্বরের কি 3টি ভাগ আছে, 3টি বিভাগ আছে। আপনারা বোঝেন না কারণ এটি কোথাও দেওয়া নাই, কিন্তু আমরা যারা একটু রিলেটেড পিএসসির সাথে বা এই বিসিএস এর সাথে, এখানে কিন্তু সাহিত্যের 3টি অংশ। এখান থেকে প্রশ্ন হবে 5 প্লাস 10 প্লাস 5। ভালো করে কথাগুলো ফলো করবেন। 5 প্লাস 10 প্লাস কি 5। এই 20 নম্বরে যে সাহিত্যের প্রশ্ন তার 3টি পার্ট, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। প্রথম 5টি প্রশ্ন হবে কোথা থেকে? প্রাচীন এবং মধ্যযুগ, প্রাচীন এবং মধ্যযুগ, প্রাচীন প্লাস কি মধ্য। প্রথম 5টি প্রশ্ন হবে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে। আর প্রাচীন যুগ বলতে কি স্রেফ একটা জিনিস কি চর্যাপদ। প্রাচীন যুগ মানে কিন্তু অন্য কিছু নয়, স্রেফ কি একটাই টপিক চর্যাপদ। বাংলাদেশে যত বিসিএস হয়েছে এবং ভবিষ্যতে যত বিসিএস হবে দেখবেন চর্যাপদ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। দুটিও থাকে, কখনো একটি থাকে, দুটি প্রশ্ন সাধারণত প্রাচীন যুগ থেকে মানে চর্যাপদ থেকে থাকবে। বুঝতে পেরেছেন কথাটি? এই যে প্রথম যে 5টি প্রশ্ন প্রাচীন যুগ প্লাস মধ্যযুগ, প্রাচীন যুগ মানে কি চর্যাপদ, এই চর্যাপদ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন থাকবে। কেমন প্রশ্ন থাকবে একটু নমুনা বলছি দেখেন। চর্যাপদ থেকে প্রশ্ন হবে যে চর্যাপদ কোথায় রচিত হয়? আপনারা পারবেন কেউ? কমেন্টসে লিখবেন দ্রুত একটু। চর্যাপদ কোথায় রচিত হয়? আমি একটু নমুনা কোশ্চেন আকারে বলছি এবং আপনাদের একটু টেস্টও করতে চাচ্ছি যে আপনারা দেখি সামনে যে বিসিএস কি অবস্থা আপনাদের। চর্যাপদ কোথায় রচিত হয়? চট করে একটু লিখে ফেলেন দেখি 2-4 জন। নেপালের রাজদরবার থেকে। ইব্রাহিম ভুল করেছেন। বাংলায় নেপালে, নেপাল। জি জি সবাই ভুলের মধ্যে আছেন। আমি যে কমেন্টস গুলো পেলাম এতক্ষণ সবাই ভুলের মধ্যে আছেন, 2-1 জন বাদ দিয়ে। থ্যাংক ইউ। মেহেদি হাসান লিখেছে নওগাঁ, থ্যাংক ইউ। মিরাজ শেখ অনেক আরসালা লিখেছে বাংলা। জি পাহাড়পুর, থ্যাংক ইউ। অনেক সবাই ভুলের মধ্যে আছেন, ঠিক আছে। জি দেখেন চর্যাপদ কোথায় রচিত হয়, কেউ আবার লিখছেন পাল শাসনামলে বাংলায়, আরেকজন লিখছেন ভারতীয় উপমহাদেশে। সবচেয়ে ভালো হয় যদি লেখেন পৃথিবীতে। খোরশেদ আলম সবচেয়ে ভালো হয় উত্তরটি অ্যাপ্রোপ্রিয়েট যদি লেখেন কি পৃথিবীতে, তাহলে উত্তরটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে চর্যাপদ কোথায় রচিত হয়, উত্তর দিবেন পৃথিবীতে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি তো পৃথিবীতে বা ভারতবর্ষে বা ভারত, এটা না, এক্সাক্ট উত্তর হচ্ছে কি
নওগাঁর পাহাড়পুরে, নওগাঁর পাহাড়পুরে, নওগাঁর পাহাড়পুরে। কিন্তু অনেকে লিখছেন নেপালের রাজদরবারে। জি, বুঝতে পারছেন? জি, তাহলে এই যে অনেকেই কিন্তু দেখেন ওই যে যাই আসুক নেপাল, যাই আসুক নেপাল, মানে যে প্যারাসিটামল 3 বেলা টাইপের আর কি। হ্যাঁ, চর্যাপদ কোথায় রচিত? নেপাল না, নেপাল থেকে আবিষ্কার করা হয়। নেপাল থেকে কি আবিষ্কার করা হয়? চর্যাপদ আবিষ্কার করা হয় কোথা থেকে? নেপাল থেকে। রচিত হয় কোথায়? নওগাঁর পাহাড়পুরে। নওগাঁর যে স্টুডেন্ট সেও জানে না, ওই পাহাড়পুরের যে পাশের বাড়িওয়ালা, পাশের বাড়ির যে লোক ছাত্র, সেও জানে না যে এই যে বাংলা ভাষার সবচেয়ে দামি যে সাহিত্য সেটি রচিত হয়েছে কোথায়? নওগাঁর পাহাড়পুরে। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন বলেন যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? কে বলবেন? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে কয়টি গ্রন্থ রচিত হয়েছে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি, কিন্তু সবাই লিখছেন একটি। যে মেহেদি হাসান, থ্যাংক ইউ, লিখেছেন। আচ্ছা, হেদায়েত লিয়াকত লিখলেন 4টি। না 4টি না, 3টি। তিনটি কি কি? একটি হলো চর্যাপদ, একটি হলো ডাকার্ণব, আর একটি হলো দোহাকোষ। 3টি গ্রন্থ, একটি হলো চর্যাপদ, একটি হলো ডাকার্ণব, আর একটি দোহাকোষ। এই দোহাকোষের দুটো পার্ট ছিল, দুটো পার্ট কি? একটি হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা, আর একটি হচ্ছে সৌরভপাদের দোহা। কিন্তু দোহাটা একটি গ্রন্থ, দুটো খণ্ড ছিল আর কি। হ্যাঁ, অনেকে যদি 4টি লিখছেন, আসলে 4টি না, গ্রন্থ হচ্ছে 3টি। আব্দুল হাসিব বাবা লিখলেন 51টি। আচ্ছা, যাই হোক, তাহলে একটি কিন্তু না। প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি। প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি, কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? একটি। প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ, বাংলা ভাষায় রচিত গ্রন্থ একটি। কোনটি? চর্যাপদ। তবে যে প্রশ্নটা কিন্তু বোঝেন না, প্রশ্ন বোঝেন না বিধায় উত্তর ভুল করেন। সাহিত্যে কিন্তু সবচেয়ে বড় সমস্যা প্রশ্ন বোঝা। কারণ প্রশ্ন যদি একটু এদিক ওদিক করা হয়, তাহলে আপনি এত কিছু বুঝবেন না, আপনি মারবেন ঝাঁপ, প্যারাসিটামল 3 বেলা যাই আছে তাই। না, হবে না। প্রশ্ন কিন্তু পরীক্ষক মডারেট করবে, ঘুরে পেঁচাই দেবে। এই যে একটা বিজয় গাথা, এই যে এইচ বিজয়, একটা বড় গদ্য। গদ্যকে বলতেছে যে সাহিত্যের মধ্যে ব্যাকরণ ঢুকাস না বাবারে, তিরস্কার নিয়ম মানবে না কেন রে গরু? দন্তস্বয়ের আগে ইকার নাই রে গদ্য বিজয়, দন্তস্বয়ের আগে অ আছে, রয়ের সাথে অ আছে রে গাধা। ইকার থাকলে মূর্ধন্য আমি তো জানি রে গদ্য। শয়ের আগে ইকার নাই গাধা, রয়ের আগে ইকার, আর শয়ের আগে অকার আছে, রয়ের সাথে অকার আছে রে গদ্য। স্যার, ইকার থাকলে তো মূর্ধন্য স্বর কথা, ওখানে শয়ের আগে ইকার নাই রে বাবা, শয়ের আগে রয়ের সাথে অকার আছে। তুই 3টার আগের ইকার কেন ধরছিস? শয়ের পূর্বে ইকার না, শয়ের পূর্বে রয়ের সাথে অকার, ইকার তো মেলা আগে। গাধাটা 14 বার প্রশ্ন করেই যাচ্ছে, বলতেছে যে প্রশ্ন করিস না, আমি সাহিত্য পড়াবো। এখন ব্যাকরণের প্রশ্ন করবো না, ব্যাকরণের প্রশ্ন করবা শেষে বলবো আমি। ডাকার্ণব, দোহাকোষ, ঠিক আছে। এখন বলেন যে প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি। রচিত গ্রন্থ 3টি, কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? একটি। বাংলা ভাষায় রচিত গ্রন্থ একটি, মানে কি? 3টি গ্রন্থ লেখা হয়েছে কিন্তু বাংলায় না, একটি হচ্ছে বাংলায়। একটি কি? একটি বাংলায়। কোনটি? বাকি 2টি বাংলায় না। কোন ভাষায়? বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপ। বুঝতে পারলেন? প্রাচীন যুগে বাংলা ভাষায় প্রাচীন যুগে রচিত গ্রন্থ 3টি। প্রাচীন যুগে রচিত গ্রন্থ 3টি, কিন্তু বাংলায় রচিত গ্রন্থ একটি। এই জন্য একমাত্র নিদর্শন বাংলার, বাংলার একমাত্র নিদর্শন চর্যাপদ। কিন্তু প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি, চর্যাপদ, ডাকার্ণব, দোহাকোষ। তো দোহাকোষের আবার বললাম, দোহাকোষের 2টি ভাগ, একটি হলো কৃষ্ণাচার্যের দোহা, আর একটি হচ্ছে সর্বপাদের দোহা। তো দোহা দুটো হলেও আসলে কি, দুটো মিলে একটি গ্রন্থ, দোহাকোষ বলি আমরা। তো এই যে চর্যাপদ থেকে প্রশ্ন হবে চর্যাপদের কতটি পদ, তাহলে চর্যাপদের পদ সংখ্যা কয়টি? তাহলে উত্তর হচ্ছে 50টি, মতান্তর 51টি।
কতটি পদ পাওয়া গেছে, আবিষ্কৃত পদের সংখ্যা কয়টি, 46টি, অনাবিষ্কৃত পদের সংখ্যা কয়টি, 3.5টি, তাই না? কোন কোন পদ পাওয়া গেছে, কত কত পদ পাওয়া যায়নি, অনুবাদকের নাম কি, ইংরেজি অনুবাদককে, নেপালি ভাষায় অনুবাদককে, কোথা থেকে আবিষ্কার হয়েছে, কত সালে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেন, হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ কত সালে আবিষ্কার করেন? 1907 সালে। এটি আবিষ্কার করার আগে তিনি আরো কতবার নেপালে গিয়েছিলেন? কমপক্ষে কি হরপ্রসাদ 3বার নেপালে গেছিলেন, 3বার। 1897, 1898 এবং কি 1907, 3বার। প্রশ্ন হবে চর্যাপদ আবিষ্কারের জন্য হরপ্রসাদ কতবার নেপালে যান? চর্যাপদ আবিষ্কারের জন্য হরপ্রসাদ কতবার নেপালে যান? 3বার নেপালে যান। প্রথমবার একবার যান 1897 সালে, তারপর একবার যান 1898 সালে, তারপরে কি 1907 সালে। তৃতীয়বার গিয়ে তিনি এটা সফল কাম হন আর কি, ঠিক আছে? তো এই চর্যাপদ থেকে প্রশ্ন হবে, চর্যাপদের ইংরেজি অনুবাদককে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অনুবাদকের নাম কি, ইংরেজি অনুবাদের নাম কি, বা চর্যাপদ কি নামে ইংরেজিতে অনুবাদ হয়েছিল? বুদ্ধিস্ট মিস্টিক সং, বুদ্ধিস্ট মিস্টিক সং। তিব্বতী ভাষা অনুবাদকের নাম কি? প্রবোধ চন্দ্র বাগচি, তাই না? টিকাকার, খুব কমন কোশ্চেন। কোন যুগে রচিত হয় চর্যাপদ? পাল আমলে। যদিও সেনামলে রচিত হয়েছে, পাল আমল সেনামল দুটো যুগ ব্যাপী, কিন্তু উত্তরে দুটোর মধ্যে একটা দিতে হলে কি দিতে হবে? পাল আমল, ঠিক আছে? চর্যাপদের ভাষার নাম কি? সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা, আলো আধারী ভাষা। চর্যা শব্দের অর্থ কি? হ্যাঁ, তাই না? জীবন আচরণ। চর্যা শব্দের অর্থ কি? কোনটি আচরণে, কোনটি আচরণীয় নয়। তো অনেক তথ্য আসলে আমি আপনাদের তথ্য শেখানোর জন্য এই এখন একটা ক্লাসে পড়াতে পারবো না, কারণ একটা এত তথ্য এটাতে একটা ক্লাস পড়াবো। আমি শুধু আপনার একটা নমুনা আমি একটা নমুনা দিচ্ছি যে এই জাতীয় কোশ্চেন গুলো কি চর্যাপদ থেকে হতে পারে, ঠিক আছে? আর আরেকটু কঠিন প্রশ্ন করবে, রিটেনে গিয়ে প্রশ্ন করবে, এমন রিটেনে গিয়ে প্রশ্ন করবে, দুটো লাইন তুলে দিয়ে বলবে এর আধুনিক বাংলা লিখো। চর্যাপদের দুটো লাইন, কামাতুর বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে বৈঠের কালো দৃঢ় করি ও মহাশুভ পরিমাণ লুই ভনয় গুরু পুছিয়া জানো উঞ্চা উঞ্চা পা বদতে হি বসই সবরি বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহন সবরি দিবত গুঞ্জর মালি। দিয়ে বলবে রিটেনে 2-3 লাইন দিয়ে বলে যে আধুনিক রূপ লিখো, আধুনিক রূপ, তখন আধুনিক বাংলাটা লিখতে হয়। প্রিলিমিনারিতেও কিন্তু একটু কঠিন প্রশ্ন করলে কি করবে? একটা লাইন দিয়ে বলবে এর আধুনিক রূপ কোনটি। দহিল দুধুকে বেন্টে সামাই, এর আধুনিক রূপ কি? বুঝতে পারলেন? দহিল দুধুকে বেন্টে সামাই, কাহা তরু বড় পাঞ্চবি ডাল, এর আধুনিক রূপ কি? বলে 4টা অপশন থাকতে পারে। কার লেখা, কত নম্বর চর্যা, বুঝতে পারলেন? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু চর্যাপদ থেকে আসবে। চর্যাপদের উল্লেখযোগ্য কবি বিশেষ করে কান্নপা, লুইপা, তাই না, সবরপা, কুড়িপা, এই ধরনের চর্যাপদের কবিদের সম্পর্কে প্রশ্ন হবে। সর্বাধিক পদের রচয়িতাকে, তাই না? তারপরে মহিলা চর্যাকার কে, বা চর্যাপদের কোন কবি মহিলা ছিলেন বলে মনে করা হয়, এই টাইপের কোশ্চেন। কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করলেন, বাঙালি পদকর্তা কতজন, এরকম। তো চর্যাপদ থেকে একটা সুবিধা হলো, দেখেন একটা মজার বিষয় আপনাদের বলি, প্রাচীন মধ্যযুগ, এখান থেকে প্রশ্ন আনকমনের কোনো সুযোগ নেই। কেন আনকমনের সুযোগ নাই? কারণ এখান থেকে নতুন কোনো তথ্য তো আসার সুযোগ নাই ভাই, তথ্য যা আছে তাই, বুঝেন নাই? চর্যাপদ নিয়ে তো নতুন কিছু বানানোর সুযোগ নাই। চর্যাপদ সম্পর্কিত তথ্য যা আছে সেই তথ্যগুলি পড়বেন, প্রশ্ন কমন পাবেন। এখান থেকে প্রশ্ন কমন না পাওয়ার কোনো কারণ একদমই নাই, কিন্তু পড়াই যদি গলত থাকে বা কম থাকে তাহলে ঝামেলা। আর এখান থেকে বাকি 3টি কোশ্চেন হবে মধ্যযুগ থেকে। কখনো কখনো আবার চর্যাপদ থেকে একটা দিয়ে মধ্যযুগ থেকে 4টা দেয়, দিতে পারে। এর মধ্যে কি করবে, কিন্তু এই দুটো যুগ মিলে নিশ্চয়ই 5টি কোশ্চেন হবে, বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা বলছিলাম যে তাহলে প্রাচীন যুগ এবং কি মধ্যযুগ থেকে প্রশ্ন হবে বাকি 3টি বা 4টি, চর্যাপদ থেকে 1টি হলে 4টি, চর্যাপদ থেকে 2টি হলে মধ্যযুগ থেকে 3টি। মধ্যযুগের বিশেষ গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই দেখবেন, মধ্যযুগের মুসলিম সাহিত্য একটা আছে, মধ্যযুগের মুসলিম অবশ্যই আসবে, আমি লিখে দিচ্ছি, লিখে রাখেন। 19 তারিখে মিলাই নেবেন, 19 তারিখের কোশ্চেন মিলিয়ে নেবেন যে মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে। মুসলিম সাহিত্য কি? ওই যে শাহ মোহাম্মদ সগীর, মধ্যযুগের প্রথম মুসলিম সাহিত্য শাহ মোহাম্মদ সগীর থেকে আলাউল, অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক আলাউল।
মধ্যযুগ থেকে মুসলিম সাহিত্যিক থেকে প্রশ্ন হলে আলাওল থেকে, অথবা শামুল সগীর, অথবা দৌলত কাজী, অথবা দৌলত উজির বাহারাম খা, ফকির গরিবুল্লাহ, এই টাইপের যে বিখ্যাত লেখকগুলি, 5-6 জন বিখ্যাত লেখক, শেখ ফাইজুল্লাহ, সৈয়দ সুলতান, আব্দুল হাকিম, এই 6-7 জন লেখক মধ্যযুগের মুসলিম সাহিত্যিক পড়তে হবে। আলাওলের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? পদ্মাবতী। আলাওল পদ্মাবতী গ্রন্থটি কোন ভাষা থেকে নিয়েছিলেন? হিন্দি ভাষা থেকে। কার গ্রন্থ থেকে নিয়েছিলেন? মালিক মোহাম্মদ জায়সি। কোন গ্রন্থ থেকে নিয়েছিলেন? পদ্মাবাদ। তাই না? ধরনের প্রশ্ন। আলাওলের পদ্মাবতী কিন্তু মৌলিক রচনা নাকি অনুবাদ সাহিত্য? কি সাহিত্য? অনুবাদ। আলাওল হিন্দি ভাষায় রচিত, মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবাদ, এখান থেকে পদ্মাবতী অনুবাদ করেছিলেন। ঠিক আছে। আলাওলের জন্মস্থান কোথায়? প্রশ্ন হবে। চট্টগ্রামের কি? জোবরা। আলাওলের অন্যান্য গ্রন্থগুলি বুঝতে পারলেন? আলাওলের অন্যান্য গ্রন্থগুলি হক্ত পয়গর, তোহফা, সয়ফুল মুলুক, বদিউজ্জামাল, আলাওল খুবই জরুরি। শামুল সগীর পড়তে হবে। দৌলত উজির বাহারাম খাতা লেখা লাইলি মজনু, এবং চরিত্র আছে মধ্যযুগে কিছু কিছু ক্ষেত্রে। মজনুর প্রকৃত নাম কি জানেন? মজনুর প্রকৃত নাম কি? আসবে। মজনু আসলে নাম না, মজনু হলো একটা উপাধি, শব্দ নাম। আসলে হলো কয়েস, কয়েস বা কায়েস। আর মজনুর প্রকৃত নাম কি? তো মজনুর প্রকৃত নাম কি? কয়েস বা কায়েস। তো যেহেতু প্রেমের জন্য সে লাইনের জন্য পাগল হয়ে গেল, তো ফার্সি ভাষায় প্রেমে পাগলকে বলে মজনু। এই যে পাগল হয়ে ঘুরে বেড়াতে লাগলো, তো ছোট বাচ্চারা পিছনে ঢিল ছুটতে বলতো কি? মজনু। মজনু মানে পাগল, প্রেমে পাগল। ঠিক আছে। এই যে লাইলি মজনু, মানে এটি ফার্সি ভাষায় রচিত ওয়া লাইলা ওয়া মাজনুন, ফার্সি ভাষায় রচিত ওয়া লাইলা ওয়া মাজনুন এই গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে। লাইলি মজনুর কাহিনী কোন দেশের? আরবের। লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? আরবের। আরবের কাহিনী বা কাহিনীর প্রেক্ষাপট পটভূমি আরবের, আর কাহিনীটা প্রচলিত ছিল কোথায়? ইরানে। দুটি প্রশ্ন, দুই রকম উত্তর, অনেকটা বুঝতে পারে না। লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? ইরানের। ইরানের, সরি ইরানের না, কাহিনী আরবের। লাইলি মজনু কাব্যের কাহিনী কোথাকার? আরবের। কিন্তু কাহিনীটা প্রচলিত ছিল কোথায়? ইরানে। কোন ভাষায়? ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় রচিত হয়ে ইরানে কাহিনীটা প্রচলিত ছিল, কিন্তু ঘটনা বা কাহিনীটা কোন দেশের? আরবের। জি। তো এই ধরনের প্রশ্ন লাইলি মজনু থেকে বা পদ্মাবতী থেকে কিন্তু প্রশ্ন আসে। পদ্মাবতীর বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে। পদ্মাবতীর নায়কের নাম কি? সিনেমা হয়েছে হিন্দিতে, তাই না? পদ্মাবাদ। রত্ন সেন, চিতরের রাজা রত্ন সেন। তারপর খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র আছে সুখ পাখি, ঠিক আছে, যার নাম ছিল হীরামন। প্রশ্ন হবে যে হীরামন কোন সাহিত্যের চরিত্র বা কোন গ্রন্থের চরিত্র? হীরামন এই আলাওলের পদ্মাবতী কাব্যের হীরামন পাখি, একটা সুখ পাখি। আর পদ্মাবতী নায়িকা, নায়ককে রত্ন সেন, আর রত্ন সেনের দুজন স্ত্রী, একজন পদ্মাবতী আর একজনকে নাগমতী। তো অনেক কথা। তো মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে একটু আমি বললাম আবার যে আলাওল গুরুত্ব দিয়ে পড়বেন, শামুল সগীর পড়বেন, দৌলত কাজী, সতী ময়নার দৌলত কাজী পড়বেন, আব্দুল হাকিম পড়বেন, সৈয়দ সুলতান, নবী বংশ, রসুল বিজয়, ওফাতি রসুল পড়বেন। আচ্ছা, আর এরপরে যদি পড়েন মধ্যযুগ থেকে, তাহলে মঙ্গল কাব্য, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক মধ্যযুগের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য বুঝতে পারলেন? বিশেষ করে চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, ধর্ম মঙ্গল পড়তে হবে। মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে। তো আমি এত গভীরে গেলে আমি শেষ করতে পারবো, তো বলে রাখছি মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে যে মঙ্গল যুগের প্রথম কবির নাম কি? মঙ্গল যুগের আদি কবির নাম কেউ লিখবেন কমেন্টসে, দেখি আপনাদের একটু টেস্ট করি। মঙ্গল যুগের আদি কবি কে বলেন? মঙ্গল যুগের আদি কবির নাম কি? আলিফ লালার কাহিনী আরবের, যে আলিফ লালার কাহিনী আরবের। কেউ লিখছেন? কই মঙ্গল যুগের আদি কবির নাম কি? মঙ্গল যুগের আদি কবির নাম হচ্ছে কানা হরি দত্ত। মঙ্গল যুগের আদি কবির নাম কি? মঙ্গল যুগের আদি কবির নাম কানা হরি দত্ত। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। কানা হরি দত্ত, থ্যাংক ইউ। অর্থাৎ মঙ্গল যুগের মধ্যে প্রথম মঙ্গল হচ্ছে মনসা মঙ্গল। অনেক মঙ্গল কাব্য রচিত হয়েছে,
প্রথম মঙ্গল হচ্ছে মনসা মঙ্গল, আর মনসা মঙ্গলের আদি কবিকে কানাহরি দত্ত। তাহলে মঙ্গল যুগের আদি কবি কানাহরি দত্ত। মঙ্গল যুগের শেষ কবিকে, থ্যাংক ইউ লিখছেন অনেকে, থ্যাংক ইউ। মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল যুগের আদি কবি প্রথম কবি কানাহরি দত্ত, আর শেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। জি থ্যাংক ইউ। তো এই যে কানাহরি দত্ত মঙ্গল যুগের মনসা মঙ্গল, মনসা মঙ্গল কাব্য কাকে নিয়ে লেখা হয়েছে? দেবী মনসাকে নিয়ে। মনসা কিসের দেবী? সাপের দেবী। মনসা দেবীর অপর নাম কি? প্রশ্ন হবে, মনসা দেবীর অপর নাম কি? মনসা দেবীর অপর নাম কি? কেতকা এবং পদ্মা। দেবী মনসার অপর নাম কি? দেবী মনসার অপর নাম কেতকা বা পদ্মা। প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? মনসা মঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে কেতকা মঙ্গল বা পদ্মা পুরাণ। মনসা দেবীর অপর নাম কেতকা বা পদ্মা, কাজে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? কেতকা মঙ্গল পদ্মা পুরাণ। কেতকা মঙ্গল পদ্মা পুরাণ। প্রশ্ন হবে, নিচের কে মনসা মঙ্গল কাব্যের কবি ছিলেন বা কে ছিলেন না? এখন মনসা মঙ্গল কাব্যের কবি নন কে, এমন যদি প্রশ্ন হয় তাহলে কি করবেন? কবি নন কে, কে নন এটা কি আপনি জানবেন, না আপনি জানবেন কে কে হন? ব্যাকরণে বলেছে এই কথা যে কে নন এটি আপনার জানার দরকার নাই। মনসা মঙ্গলের কবি কে নন তাহলে আপনাকে জানতে হবে কে হন। তাহলে হন 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 বাদ দিলে যে থাকবে সে নন। বোঝা গেছে? জি। তো মনসা মঙ্গলের কবি, তাই না, আদি কবি কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত, এছাড়া আছে নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই, কেতকা দাস ক্ষেমানন্দ, দ্বিজ বংশীদাস। এরকম মনসা মঙ্গলের 5-6 জন কবি আছে। সবগুলির নাম জানতে হবে। কেন জানতে হবে? যে প্রশ্ন হবে কে কবি ছিলেন বা কে কবি ছিলেন না। তো কে ছিলেন, তাও ছিলেন কে জানতে হবে, কারা কারা ছিলেন, আর কে ছিলেন না তাও কিন্তু কারা কারা ছিলেন জানতে হবে। ঠিক আছে? তো মনসা মঙ্গল কাব্যের চরিত্র আছে নিশ্চয় জানেন, চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর, সনকা। হ্যাঁ, বুঝতে পারলেন? বিশ্বকর্মা। তাহলে প্রশ্ন হবে, বিশ্বকর্মা কোন কাব্যের চরিত্র? বেহুলা লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র? এই যে আপনি বেহুলা লক্ষিন্দর যে কাহিনীটা জানেন, এই যে বাসর ঘরে, তাই না, সাপ ঢুকে সবুল মারল বেহুলা লক্ষিন্দরকে। তো এই কাহিনীটা মূলত কোথাকার? এই কাহিনীটা তো মনসা মঙ্গল কাব্যের। বেহুলা লক্ষিন্দর মনসা মঙ্গল কাব্যের চরিত্র। এইগুলো চরিত্রগুলো আসতে পারে। চণ্ডী মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল থেকে প্রায় প্রশ্ন হয়, দেখবেন একটি প্রশ্ন সালের কোশ্চেনে দেখবেন। আচ্ছা, কেমনে মনে রাখি এটাতে হলো জি বিষয় না, মনে রাখতে হবে। যে পারবে সে ক্যাডার হবে, আপনি পারবেন না। কেউ কেউ তো পারছে, আপনি পারবেন না, এটা আপনার ব্যর্থতা। গতবারের কোশ্চেন আমি আমার যে কোচিং আছে রাজশাহীতে, সেখানে আমি বলেছিলাম যে চর্যাপদের 24 জন কবির নাম মনে রাখতে হবে। কেউ বিশ্বাস করে না, স্যার কেমনে সম্ভব? আমি আপনাদের বাস্তব অভিজ্ঞতা বলি। আমি গতবারের আগের বিসিএস 39 বিসিএস মেবি 39 বিসিএস যখন আমি ক্লাস করাই প্রিলিমিনারি, বললাম যে চর্যাপদের 24 জন পদকর্তার নাম মনে রাখতে হবে। স্যার কেমনে সম্ভব? আমি কয়েকজন নাম মনে রাখবো, কিন্তু দেখবেন 39 বিসিএস এ এসছে চর্যাপদের কবি নন কে। তো চর্যাপদের কবি নন কে, এটার উত্তর জানতে হলে আপনাকে কি জানতে হবে? কে কে হন। একজনও বাদ দেওয়া যাবে না। একজন যদি বাদ দেন তাহলে তো আপনি কনফিউশনে পড়বেন। 24 জন পদকর্তার নাম ব্রেনে থাকতে হবে। তাহলে কে চর্যাপদের কবি ছিলেন তাও পারবেন, কে ছিলেন না সেটিও পারবেন। একটু কঠিন, কিন্তু আপনাকে চেষ্টা করে মনে রাখতে হবে। তো চর্যাপদের কবি কে নন, দেখবেন প্রশ্ন মেবি 39 মেবি, আমি যদি মিস্টেক না করি, 38-39 বিশেষ বুঝছি কে চর্যাপদের কবি নন। তো কে নন? তো একজন বলছে স্যার ওই পা দেখে চিনবো যার সাথে পা লাগানো নাই। তা আপনি যেমন চালাক, আপনার যে পরীক্ষক বেটা পিএসসি আরো মাল, পা একটা লাগাই দিবে ভাই। পা লাগাইতে তো কঠিন কিছু না। কান্ন পা, লুই পা, তাই না, ভুসুকু পা, জুল্লু পা বা জুয়েল পা। তো পা দেখে কেমনে চিনবেন? সল্লু পা, কল্লু পা লাগাই দিল। পরীক্ষকের পা লাগানো খুব কঠিন না, ক্লিয়ার? কাজ আপনি পা দেখে চিনবেন, এরকম চালাকি করতে যায় না, কারণ একটা যে কোনো কিছু পা লাগিয়ে দিবে। কাজে চর্যাপদের এই 24 জন পদকর্তার নাম পারলে আপনাকে কি করতে হবে? মনে রাখতে হবে। মনে রাখতে খুব ভালো। পারবেন কিনা ইটস আপ টু ইউ। জি 40 আসছিল, থ্যাংক ইউ। 39 বা 40। যাই হোক, তাহলে
মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার উক্তি? ঈশ্বরী পাটনি। বলেছে তো কোন কাব্যের উক্তি? অন্নদা মঙ্গল কাব্য। ঈশ্বরী পাটনি কাকে উদ্দেশ্য করে বলেছিল? দেবী অন্নদাকে। এই উক্তির রচয়িতাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্নের কতভাবে আসতে পারে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার উক্তি? ঈশ্বরী পাটনি। উক্তির রচয়িতাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কাব্যের উক্তি? অন্নদা মঙ্গল কাব্য। কাকে উদ্দেশ্য করে ঈশ্বরী পাটনি এটি বলেছিল? দেবী অন্নদাকে। বুঝতে পারলেন? চণ্ডী মঙ্গল কাব্য থেকে আসবে, হ্যাঁ, লাইন আসবে, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। পিপিলার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কার উক্তি? ফুল্লরার উক্তি। ফুল্লরা। শাশুড়ি ননদ নাহি নাহি তোর সতা, কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। কার উক্তি? কালকেতু। চণ্ডী মঙ্গল কাব্যের কালকেতু নায়ক, ফুল্লরা নায়িকা। যে বিশ্বকর্মা মনসা মঙ্গল কাব্যের চরিত্র, জি স্কলার জিপসি মঙ্গল কাব্যের চরিত্র, মনসা মঙ্গল কাব্যের চরিত্র। ওই যে বেহুলার বাসর ঘরটা যে বানিয়েছিল, সেই মিস্ত্রির নাম বিশ্বকর্মা। জিপসি বিশ্বকর্মা মনসা মঙ্গল কাব্যের বেহুলার বাসর ঘর বানিয়েছিল যে মূল ইঞ্জিনিয়ার, তার নাম ছিল বিশ্বকর্মা। জি, তাহলে মঙ্গল কাব্য থেকে কিন্তু উক্তি আসতে পারে, পঙ্ক্তি আসতে পারে। নগর পুরিলে দেবালয় কি আড়াই, নগর পুরিলে দেবালয় কি আড়াই। পঙ্ক্তির রচয়িতাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কাব্যের? অন্নদা মঙ্গল। মধ্যযুগের মঙ্গল কাব্যে লাইন তুলে দিয়ে আসতে পারে, চরিত্র আসতে পারে, রচয়িতা তো আসবে। জি, লেখকদের কাছ থেকে আসবে। ভারতচন্দ্র কোন রাজসভার কবি, কোথাকার কবি, উপাধি কি? রায়গুণাকর। কে দিয়েছিল উপাধিটি? রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্রের নাম হল শ্রী ভারতচন্দ্র, বুঝতে পারলেন, রায়। আর গুণাকর, রায় গুণাকর উপাধিটা থেকে দিয়েছিল কে? নদিয়া নবদ্বীপের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়ের রাজা। গোপাল ভাঁড় দেখেন না টিভিতে হয়? এই গোপাল ভাঁড়ের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র। এই দরবারে কি যে সাহিত্যিক ছিলেন, সেই সাহিত্যিক হচ্ছেন সে ভারতচন্দ্র রায় গুণাকর। তো যাই মধ্যযুগ নিয়ে, তার মধ্যযুগে মঙ্গল কাব্যের ময়মনসিংহ গীতিকা আছে, পরীক্ষায় প্রশ্ন হবে। ময়মনসিংহ গীতিকা থেকে, ময়মনসিংহ গীতিকার আবিষ্কারক কে, সম্পাদক কে, সংগ্রাহক কে, কত সালে প্রথম প্রকাশিত হয়, কোন পদটি বা কোন পালাটি প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত পালা কোনটি? মহুয়া। শ্রেষ্ঠ পালা কোনটি? মহুয়া। সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। সম্পাদক কে? দীনেশ চন্দ্র সেন। ইংরেজি অনুবাদক কে? দীনেশ চন্দ্র সেন। কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? সৌরভ পত্রিকায়। ময়মনসিংহ গীতিকার সাথে কোন পত্রিকার নাম জড়িয়ে আছে? সৌরভ। সৌরভ ময়মনসিংহের ছাত্র আছেন আমার এই ব্যাচে, আমি জানি বেশ কিছু, আমার সাথে দু একজনের আছে ময়মনসিংহ এলাকায়। তো ময়মনসিংহ থেকে ওই সময় একটা পত্রিকা প্রকাশিত, আঞ্চলিক পত্রিকা সৌরভ। এই সৌরভ পত্রিকায় প্রথম 1923 সালে প্রথম মহুয়া পালাটি প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছেন? তো এই যে মহুয়া পালা রচয়িতাকে? দ্বিজকানাই। চরিত্র কি? মহুয়া। তারপরে কি মহুয়ার নায়কের নাম কি? নদের চাঁদ। তারপরে হুমরা বেদে, পালং সই, সুজন, মাইনকা। এইগুলি তো একটু কাহিনীর মতো করে যদি জানেন, তাহলে কিন্তু চরিত্রগুলি মনে থাকে, ঘটনাগুলি মনে থাকে, তাই না? তো সেগুলি তো আর আপনাদের জানার, পড়ারও সুযোগ হয় না, জানারও সুযোগ হয় না। তো সবচেয়ে দামি পালা কি? এই যে মহুয়া পালা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পালা পরীক্ষার জন্য, দেওয়ানা মদিনা। দেওয়ানা পড়লে রচয়িতাকে? এগুলো অনেক সালের কোশ্চেনে, প্রাইমারি থেকে শুরু করে ব্যাংক, বিসিএস, অ্যাডমিশন, যত রকম বাংলাদেশি পরীক্ষা হয়, মহুয়া পালা রচয়িতার নাম কি? মনসুর বয়াতি। বা উল্টা করে দিয়ে বলবে মনসুর বয়াতি রচিত পালা নিচের কোনটি? দেওয়ানা মদিনা পালার মূল চরিত্র কি? মদিনা। মদিনা। নায়কের নাম কি? দুলাল। দুলাল এবং মদিনার প্রেম কাহিনী, দেওয়ানে মদিনা। আলাল দুলাল দুই ভাই, আলাল দুলাল। দুলালের স্ত্রী মদিনা। রাজার নাম ছিল সোনাফর। সোনাফর রাজা বা দেওয়ানের দুই পুত্র, আলাল দুলাল। এই যে এই চরিত্রগুলো একটু জেনে রাখতে হবে। ময়মনসিংহ থেকে আরো কিছু পালা আছে, কাজল রেখা, দস্যু কেনারামের পালা, মলুয়া। বুঝতে পারলেন? এই যে পালাগুলির নাম এবং রচয়িতা, বিখ্যাত পালাগুলির চরিত্র, ঘটনাও জানতে হবে, আর অন্যান্য পালাগুলির রচয়িতা।
আগে দুঃসুখ কেন্দ্র নামের পালা রচয়িতা কে? চন্দ্রাবতী। নাম শুনেছেন, মনে আছে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবির নাম কি? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবির নাম চন্দ্রাবতী। চন্দ্রাবতী রচিত গ্রন্থ কি? চন্দ্রাবতী রচিত গ্রন্থ দুঃসুখ কেন্দ্র নামের পালা এবং মলুয়া। দুটো গ্রন্থ, মলুয়া এবং দুঃসুখ কেন্দ্র নামের পালা, এই দুটি রচয়িতা চন্দ্রাবতী, যাকে ধরা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবি, যার পিতা একজন কবি দ্বিজবংশী দাস। বুঝতে পারলেন? জি, আসবে কোন কবির পিতা কবি? তো চন্দ্রাবতী মহিলা কবি, তার পিতা দ্বিজবংশী দাস কি মনসামঙ্গল কাব্যের কবি। মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাস, তার কন্যা হচ্ছে চন্দ্রাবতী। আধুনিক যুগে একজন সাহিত্যিক আছে, আধুনিক যুগে একজন সাহিত্যিক জীবনানন্দ দাশ, তার মা ছিলেন কুসুম কুমারী দাস, কবি। এদেরকে বলে কবির পেটের কবি। যদি প্রশ্ন কবির পেটের কবি কে? জীবনানন্দ দাশ। বুঝতে পারলেন? জীবন দাসের মায়ের নাম কি? কুসুম কুমারী দাস। জীবন দাস কার কাছ থেকে সাহিত্য রচনার প্রেরণা পেয়েছিলেন? কার উৎসাহে, কার প্রেরণায় জীবন দাস সাহিত্য রচনায় ব্রতী হয়েছিলেন? কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কার উক্তি? রচয়িতা কে? মনে আছে? কুসুম কুমারী দাস, জীবন দাসের। তো যাই হোক, এই যে প্রাচীন যুগ মধ্যযুগের আমরা আছি, তাহলে আমরা বললাম যে মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে প্রশ্ন হবে, মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে, ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্ন হবে। মূল তিনটি, এর বাইরে ছোটখাটো দু একটি কি টপিক আছে, যেমন ধরেন একটি হচ্ছে অনুবাদ সাহিত্য, অনুবাদ, রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন হবে। দেখবেন এসছে না যে 5 ভাইয়ের এক স্ত্রী, তার নাম কি? কত বিচিত্র প্রশ্ন সাহিত্য থেকে আসতে পারবে। 5 ভাইয়ের এক বউ, বুঝলেন? 5 ভাই একজন স্ত্রী, তাহলে শেয়ার বিজনেস। হ্যাঁ, খরচ কম, লাভ বেশি। প্রাচীন ভারতে ছিল, আধুনিক ভারতেও কোন কোন প্রদেশে আছে, আধুনিক ভারতেও কোন কোন প্রদেশে আছে। এই আধুনিক ভারতের কোন কোন প্রদেশে বাপ বেটা 3-4 ভাই মিলে একজনকে বিয়ে করে, তাতে কি খরচ কম হয়, বেনিফিট একই রকম হয়। বুঝতে পারলেন? প্রাচীন ভারতের এই ঐতিহ্যটি। 5 ভাইয়ের এক বউ, তার নাম কি? দ্রৌপদী। তো দ্রৌপদীর স্বামীর নাম কি? দ্রৌপদীর স্বামীর নাম কি? 5 জন। হ্যাঁ, ভীম, অর্জুন, নকুল, যুধিষ্ঠির, সহদেব। আর এই 5 জনকে একসাথে কি বলা হয়? পঞ্চ পাণ্ডব। কি বলা হয়? পঞ্চ পাণ্ডব। আগে পৌরাণিক পঞ্চপাণ্ডব কে কে ছিলেন বা কে ছিলেন না? কিংবা পঞ্চপাণ্ডব বলে কোথাকার চরিত্র? মহাভারতের। কোথাকার? মহাভারতের চরিত্র। ভীম, অর্জুন, তাই না, নকুল, সহদেব এবং যুধিষ্ঠির। মহাভারতের পংক্তি কতটি? চরণ কতটি? পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্রন্থের নাম মহাভারত। পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থের নাম কি? মহাভারত। এই মহাভারতে 85,000 শ্লোক। শ্লোক সংখ্যা কয়টি? 85,000। চরণ সংখ্যা কয়টি? 1,70,000। খণ্ড কয়টি? অষ্টাদশ খণ্ড, অষ্টাদশ। মহাভারতের 18টি খণ্ড, 85,000 শ্লোক, 1,70,000 চরণ। রচয়িতাকে বেদব্যাস বা ব্যাসদেব, এর উপাধি কি? কৃষ্ণ দ্বৈপায়ন। মহাভারতের রচয়িতা বেদব্যাস বা ব্যাসদেব, আর বেদব্যাস ব্যাসদেবের উপাধি কি? কৃষ্ণ দ্বৈপায়ন। ঠিক আছে? কোন ভাষায় রচিত হয়েছে মহাভারত? আর্য বা সংস্কৃত ভাষায়। আর্য বা সংস্কৃত ভাষায়। অনুবাদ করেছেন কে? হ্যান ত্যান নানান প্রশ্ন। অনুরূপভাবে রামায়ণ থেকে একইভাবে প্রশ্ন হবে। রামায়ণের রচয়িতাকে, অনুবাদককে, চরিত্র কি কি? বুঝতে পারছেন? রাম, সীতা, লক্ষণ, তাই না, রাবণ, তারপরে যে মেঘনাদের স্ত্রী প্রমীলা। প্রমীলা কোন সাহিত্যের চরিত্র? মেঘনাদ কোন সাহিত্যের চরিত্র? এই একই চরিত্র আবার কিন্তু মেঘনাদ বধ কাব্যের। রামায়ণের চরিত্র, এই রামায়ণের একই সেম টু সেম চরিত্র আবার কোথায় আছে? মেঘনাদ বধ কাব্যে। কেন? মেঘনাদ বধ কাব্য মাইকেল নিজে লেখেন, কি করেছেন? রামায়ণ থেকে অনুবাদ করেছেন। জি। আর মধ্যযুগে আরো ছোটখাটো কিছু টপিক বললাম, যে কবিগানের জনক গজলা গুই, অন্যান্য কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি, তারপরে অ্যান্টনি ফিরিঙ্গি,
তারপর আর কি আছে দাঁড়ান, কেষ্টামসি, নিতাই বৈরাগী, হ্যাঁ, আর রচয়িতা, কবি গানের রচয়িতা, বুঝতে পারলেন? কবি গান বা পালা গান বলে আমরা আধুনিক কবি গান। কবি গানের জনক কে? কবি গানের জনক কে? গজলা গুই, কোন বইতে আছে গজলা পুট, একই জিনিসের সিনোনিম, গজলা গুই বা গজলা পুট। কোথাকার তিনি? পর্তুগিজ, পর্তুগিজ পাদ্রী গজলা গুই প্রথম কবি গানের জনক বা কবি গানের প্রথম রচয়িতা। আরেকজন পর্তুগিজ ছিলেন যার নাম ছিল অ্যান্টনি ফিরিঙ্গি, ছিলেন। আচ্ছা, মিরাজ বলে কেন রাবণকে ভালো করা হলো? ভাই এইটার উত্তর দিতে গেলে তো এই ক্লাসে হবে না। কেন ভালো করা হলো এটা প্রেক্ষাপট বিশাল। আমি এত গভীরে ঢুকবো কেমন বলেন? এত গভীরে ঢুকলে ক্লাসটা আজকে তো আমি পুরো ক্লাসটি সাহিত্যের আজকে শেষ করবো, এত গভীরে ঢুকতে পারবো না। এটা জীবন দৃষ্টি বলে আমরা, জীবন দর্শন, আধুনিক জীবন দর্শন, সেটা ব্যাখ্যা করতে হলে সময় লাগবে। যে জিপসি বাংলা কোষের সাহিত্য অংশটি ভালো মতো পড়লে ইনশাল্লাহ দুটো জিনিস, আমার বাংলা কোষের সাহিত্য অংশটি ভালো করে পড়বেন, আর সম্ভব হলে আরেকটা বই পড়বেন, ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি। জি স্কলার জিপসি, আপনার সূত্র ধরে আমি বলছি যে আমার বাংলা কোষ বইটির সাহিত্য অংশটি অতি মনোযোগ দিয়ে যদি পড়েন ইনশাল্লাহ, তাহলে বিশেষ প্রিলিমিনারির অনেকটুকু ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এর সাথে সম্ভব হলে ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি একটু পড়বেন। তাহলে আমার বাংলা কোষ, ডক্টর জুয়েল কিবরিয়ার বাংলা কোষ আর ডক্টর হুমায়ুন আজাদ লাল নীল দীপাবলি, দুটো বই পড়লে ইনশাআল্লাহ আশা করছি বিশেষ প্রিলিমিনারিটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাহলে মধ্যযুগ থেকে আমি আর আলোচনা বাড়াচ্ছি না। তাহলে প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমি বোঝালাম যে এই যে বড় বড় তিনটি টপিক মধ্যযুগের, প্রাচীন যুগের একটা চর্যাপদ, মধ্যযুগের বড় তিনটি টপিক, মধ্যযুগের মুসলিম সাহিত্য, একটি হচ্ছে মঙ্গল কাব্য, আর একটি হচ্ছে কি ময়মনসিংহ গীতিকা। এর সাথে কি? এর সাথে অনুবাদ রামায়ণ মহাভারত, এর সাথে আসবে কবি গান, এর সাথে টপ্পা, এর সাথে হয়তো পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্যের জনক কে, হ্যাঁ, পুঁথি সাহিত্য কে আবার অপর নাম কি? দোভাষী পুঁথি। পুঁথি সাহিত্যের অপর নাম কি? দোভাষী পুঁথি। পুঁথি সাহিত্যের অপর নাম বটতলার পুঁথি। বিশেষ রিটেন পরীক্ষা আসবে, হ্যাঁ, যে দোভাষী পুঁথি কি, কেন, বা বটতলার পুঁথি কেন বলা হয়। বিশেষ রিটেনে কি আসবে বটতলার পুঁথি কেন বলা হয়। বিশেষ পিলিতে আসবে দোভাষী পুঁথি কয়টি ভাষার মিশ্রণ। তো দোভাষী পুঁথি কিন্তু দুটি ভাষার মিশ্রণ না, নাম দোভাষী, কিন্তু অনেকগুলি ভাষা, আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, বুঝতে পারলেন, অনেকগুলি ভাষার মিশ্রণ। জি স্যার, অ্যাসিডিক আজমির স্যার, আমি সাহিত্যের দিকে যাচ্ছি স্যার, আধুনিক দিকে যাচ্ছি। জি আমি তো যাবোই ভাই, আপনাকে প্রশ্ন করে জানতে হবে। জি, তো প্রাচীন মধ্যযুগ নিয়ে আপাতত কথা বাড়াচ্ছি না, তবে ডিটেলস আমি এগুলি পড়াবো সাহিত্যের কোর্সে, একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো। এবং আমার বিশ্বাস, এটা আমার বানানো কোনো কথা না, আমার বিশ্বাস আমার সাহিত্যের ক্লাসগুলি যদি সবগুলো করেন ইনশাআল্লাহ, তাহলে আমি এইটুকু বলছি যে বাংলাদেশের কোনো পরীক্ষায় সাহিত্য আমার আলোচনার বাইরে ইনশাআল্লাহ আসবে না। এইভাবে আপনাদের আমি শেখাবো। ক্লাসগুলি নিয়মিত করবেন, চেষ্টা করবেন আমার সাহিত্যের কোর্সটাতে আমরা যদি করাই ইনশাআল্লাহ, তো আপনারা অবশ্যই সবাই করবেন, নিজেরা তো করবেন, কারণ এই সাহিত্যের কোর্সটা করলে আমি প্রত্যেকটা টপিক ধরে 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 আলোচনা করবো, এবং যা আলোচনা করবো তার বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষা ইনশাআল্লাহ সাহিত্য কোর্সের প্রশ্ন হবে না। তো আমি একটু যাচ্ছি, এই যে আমাদের পরের যে 10 নম্বর, এই 10 নম্বরের প্রশ্ন হবে আধুনিক যুগ থেকে। আধুনিক যুগের কখন থেকে? আধুনিক যুগ 1860 থেকে 2000 সাল। 1801 আধুনিক যুগ শুরু হয়েছে কখন? 1801 সালে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সালে? 1801 সালে। আচ্ছা বলুন, বাংলা সাহিত্যে আধুনিক যুগ এসেছে কাদের হাত ধরে জানেন? বাংলা সাহিত্যকে আধুনিক করেছে কারা জানেন? বলতে পারবেন কেউ? এই যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এই বাংলা সাহিত্যের আধুনিকতা কাদের অবদান? বাংলা সাহিত্যকে আধুনিক করেছে আসলে ইংরেজরা, বুঝতে পারছেন? বাংলা সাহিত্যকে আধুনিক করেছে বাঙালিরা না, ইংরেজরা, বুঝতে পারলেন? 1757 সালে আমরা পরাজিত হয়েছি। 1757 সালে ইংরেজদের কাছে আমরা পরাজিত হয়েছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা এসেছে।
যদিও ১৬৫৭ সালে সরাসরি আসেনি, আমাদের এই মির্জাফর বা মির্জাফরের যে জামাতা মীর কাসিম এদেরকে শাসন ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু আমরা যদি ধরি তা ১৭৫৭ সালে আমরা পরাজিত হলাম, পরাধীন হলাম, আর ১৮৬১ সাল থেকে আমরা আধুনিক সাহিত্যে গেলাম। তো ব্রিটিশদের কাছে পরাজয় বা ইংরেজদের কাছে পরাজয় আমাদের অনেক রাজনৈতিক স্বাধীনতা খর্ব হয়েছে, অনেক সাংস্কৃতিক স্বাধীনতা খর্ব হয়েছে, অনেক কিছুই নেতিবাচক অনেক কিছু আছে, কিন্তু ভালো জিনিস হয়েছে। যদি এটি এই অনলাইনে সরাসরি বলা ঠিক না, প্রকাশ্যে ইংরেজদের হাতে পরাজিত হয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আপনারা সবই জানেন। আর্থিক ক্ষতি, তাই না, আমাদের দেশের অনেক ক্ষতি, কিন্তু এটা ভালো হয়েছে। কি ভালো হয়েছে? সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি। সামাজিক এবং কি সামাজিক এবং সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে। তো সে এত কথা আসলে এই স্বল্প ক্লাসে বলছি না। অর্থাৎ এই যে ইংরেজরা আসার আগে ভারতের যে কি অবস্থা ছিল, অনেক সমৃদ্ধ দেশ, অনেক সম্পদশালী একটা দেশ, কিন্তু কি একেবারে অজ্ঞতা, মূর্খতা, ধর্মীয় গোড়ামি, ভণ্ডামি, নানান কিছুতে একেবারে কি পরিপূর্ণ। জাদু টোনা, পীর ফকির, তাবিজ কবজ এইসবে পরিপূর্ণ, মানুষের অন্ধবিশ্বাস, কুসংস্কার। একজন পুরুষ ইচ্ছা মতো শত শত বিয়ে করবে, কোনো সমস্যা নাই, নারী একটাই বিয়ে করবে, করতে পারবে না বেশি। একজন স্বামী যদি মারা যায় তাহলে সে বিয়ে করতে পারবে না, শুধু তাই না, ওই নারীকে স্বামীর চিতায় কি করতে হবে, পুড়ে মরতে হবে। ভাবেন এই যে কি কুপ্রথা, বুঝতে পেরেছেন? স্বামী যদি মারা যায় তাহলে মেয়েটিকে কি করতে হবে, চিতায় পুড়ে মরতে হবে। কেন? যে মেয়ে মানুষ বেঁচে থেকে লাভ কি, স্বামী মরে গেলে আর বেঁচে থাকবে, হবে? সমাজে অনাচার ঘটাবে। আর বউ যদি মারা যায় তাহলে স্বামী কি করবে, স্বামী আর একটা বিয়ে করবে, কারণ বিয়ে করে তো স্বামীর জন্য ফরজ, সংসার পালন করা, সংসার ধর্ম করা ফরজ। দেখেন কি বৈষম্যের আইন, কি খারাপ আইন। যদি এমন হতো যে বউ মারা গেলে স্বামীকেও চিতায় পুড়ে মরতে হবে, বউ মারা গেলে স্বামী বেঁচে থেকে লাভ কি, এই ব্যাটা তো বেঁচে থেকে অনাচার ঘটাবে, তা না। স্বামী মারা গেলে বউকে চিতায় পুড়ে মরতে হবে, আর বউ মারা গেলে স্বামী বিয়ে করবে। মারা গেলে না, বেঁচে থাকতেও শত শত বিয়ে করতে পারবে, কোনো প্রবলেম নাই। একটা পুরুষ একাধিক বিয়ে করবে, এটি তার ট্র্যাডিশন, এটি তার ঐতিহ্য। দেখবেন আগের যুগের, বুঝতে পারেন, বেশিরভাগ সম্ভ্রান্ত মানুষ, জমিদার, রাজা বাদশা, বড় বড় লোক, অনেক স্ত্রী। যাই হোক, সেগুলো আমরা ইংরেজদের সাহায্যে আসার পরে এই যে সমাজ থেকে যে সুবিধা প্রথা, এই যে বহু বিবাহ প্রথা, এই যে বিধবাদের বিবাহ না হওয়া, ঠিক আছে, সমাজে অজ্ঞতা, অনাচার, এগুলো কিন্তু অনেকাংশে কি আমাদের দূর হয়েছে। কাজে বাংলা সাহিত্য যদি ইংরেজরা আমাদের দেশ শাসন না করতো, তাহলে আমাদের দেশে আধুনিকতা আসতে হতো আরো কি ১০০ বছর অপেক্ষা করতে হতো। তো যাই হোক, এই কথাগুলো আমরা প্রকাশ্যে অনলাইনে বলা উচিত না, ঠিক না, কারণ আমরা এটাই জানি যে ইংরেজ আমাদের ক্ষতি করেছে, এটাই জেনে রাখেন। কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে, সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে ইংরেজরা কিন্তু আমাদের, মনোজাগতিক দিক দিয়ে আমাদেরকে একটু এগিয়ে দিয়েছে। তো বাংলা সাহিত্য আধুনিক যুগের সূচনা করেছে ইংরেজরা, বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ, ইংরেজদের প্রতিষ্ঠিত কি ফোর্ট উইলিয়াম কলেজ, কি এগুলি এর হাত ধরে বাংলাদেশের আধুনিক যুগের সূচনা হয়েছে ১৮৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত। এই ফোর্ট, হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্য উন্নত হয়েছে যে শুধু শেখার জন্য, তারা শিখেছে বাংলা, শিখতে গিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছে, কলেজ প্রতিষ্ঠা করেছে, তারা নিজেদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু করতে গিয়ে প্রকারান্তে আমাদের লাভ হয়েছে, বুঝতে পেরেছেন? তারা অনেক কিছু করেছে নিজেদের জন্য, কিন্তু নিজেদের জন্য করেছে, করতে গিয়ে আমাদের লাভ হয়েছে। সেই বিস্তারিত আলোচনা আমি আজকে করবো না, এটা সাহিত্যের ক্লাস হলে আধুনিক যুগে আমি করবো, যখন কোর্স করাবো আধুনিক যুগে প্রেক্ষাপট ডিটেলস আমি আলোচনা করবো। এই যে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো আপনাদের বুঝতে হবে, বুঝলে সাহিত্য পড়ে মজা লাগবে। সাহিত্য যদি বোঝেন, সাহিত্য যদি বুঝেন, তাহলে কি আপনাদের ভালো লাগবে, পড়তে মজা লাগবে। এই যে আজকে মাইকেল মধুসূদন দত্ত বাংলার সাথে আধুনিক যুগের জনক, ভালো করে শোনেন, তার আপনাদের অনেক ঘুম ভেঙে যাবে। এই যে গদবাধা বই পুস্তক পড়েন, হ্যাঁ, কোথাকার কি সব অগা মগা জগা, সেগুলোর নামও আবার উল্লেখ করেন। এই অগা মগা জগা বই পড়ে তো একবার অন্ধকারে আছেন। সাহিত্য একটা মজার বিষয়, ভালো লাগার বিষয়, এটা আপনি বুঝতে হবে। সাহিত্য ভালো লাগলে এগুলো পড়তে ভালো লাগবে। এই যে মাইকেল মধুসূদন তো আধুনিক যুগের জনক, আধুনিকতার উদ্গাতা, আধুনিক কবিতার জনক আমরা বলছি। মাইকেল মধুসূদন দত্তকে বলছে বাংলা সাহিত্যে আধুনিকতার জনক, আধুনিক যুগের জনক, আধুনিক কবিতার জনক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাইকেলকে আধুনিক করেছে কে জানেন? মাইকেলকে আধুনিক করেছে কে? মাইকেলকে আধুনিক করেছে ডিরোজিও।
মাইকেলের গুরুর নাম কি? মাইকেল কার শিষ্য? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নাম শুনেছেন? শুনতে হবে। আসবে বিশেষ রিটেনে আসবে ডিরোজিওর পরিচয় দাও। যখন বিশেষ লিখিত পরীক্ষা দেবে ভাই, তোর প্রশ্নের উত্তর দিবে ডিরোজিওর পরিচয় দাও। বাংলা সাহিত্যে ডিরোজিওর অবদান উল্লেখ করো। এই ডিরোজিও, এই যে বাংলা সাহিত্য আধুনিক হলো, মাইকেল আধুনিক হলো, বুঝতে পারলেন? আধুনিক যুগ সৃষ্টি করলো এর পিছনে ডিরোজিও। ডিরোজিও কে? ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা। ইয়ং বেঙ্গল কি আসে না বিশেষ পরীক্ষায়? যে ভাই ইয়ং বেঙ্গল কি? বাঙালি শিক্ষিত যুবকদের সংগঠন, বাঙালি শিক্ষিত যুবকদের সংগঠন। কিন্তু প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে কি? এর প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিওর সহচর্যে এসেই কিন্তু এই যে মাইকেল মধুসূদন দত্ত, এই যে আমাদের প্যারিসনাথ মিত্র, এই যে আমাদের ভূদেব মুখোপাধ্যায়, এই যে অনেকে আমাদের যারা আধুনিক হয়েছে, তারা সবাই আমরা যারা আধুনিক বলছি, আধুনিকের যুগের জনক বলছি, এই আধুনিক যুগের জনকদের আবার আধুনিক করেছে কারা? ইংরেজরা। কাজে বাংলাদেশের আধুনিকতা কিন্তু ইংরেজদের অবদান। তো যাই হোক, এই আধুনিক যুগ থেকে আসলে এক থেকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রত্যেক বিশেষের প্রশ্ন হবে, দেখবেন। কারণ ওই যে আধুনিক যুগের শুরু মানে কি? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা বিভাগ কত সালে খোলা হয়? পণ্ডিত, প্রথম পণ্ডিতকে, প্রধান পণ্ডিতকে, কারা কারা পণ্ডিত ছিলেন, তাদের লেখা গ্রন্থগুলো কি কি? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের নামের তালিকা এবং তাদের রচিত গ্রন্থের তালিকা অবশ্যই আপনাদেরকে কি পড়তে হবে। বুঝেছেন? আসবে তোতা ইতিহাস কার লেখা? তোতা ইতিহাসের রচয়িতা চণ্ডী চরণ মুন্সী, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের কে পণ্ডিত ছিলেন, কে ছিলেন না? আসবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন কে বা কে নন? তো কে নন কেমনে উত্তর দেবেন? কে নন জানতে হবে। কে হন? কে 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 হন? এই হন হন জানলে উত্তর দিতে পারবেন কে নন। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না ছিলেন? অনেকে দ্বিধা করেন, অনেক জায়গায় ভুলভাল উত্তর দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন মূলত কি সংস্কৃত কলেজে। মনে করে শুনবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত পণ্ডিত ছিলেন কোথাকার? সংস্কৃত কলেজ, কলকাতার সংস্কৃত কলেজ। বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ওই কলেজের পরবর্তীতে তিনি কি অধ্যাপক ছিলেন। এবং এই যে বিদ্যাসাগরের উপাধিটা দিয়েছে কে? সংস্কৃত কলেজ। তার লেখাপড়ার কৃতিত্বের জন্য, তার জ্ঞানের প্রতিভা বহর দেখে সংস্কৃত, কলকাতা সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে। তিনি ছিলেন ওখানকার, পরবর্তীতে তাকে সেখানে কি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। আগের যুগে নিয়ম ছিল যে সবচেয়ে মেধাবী ছাত্র সে শিক্ষক হবে, আর এখন উল্টা, সবচেয়ে মেধাবী ছাত্র শিক্ষক হয় না, কি হয়? পুলিশ হয়, তারপরে কি হয়? ম্যাজিস্ট্রেট হয়। জি, তো যাই হোক, সবচেয়ে ভালো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবচেয়ে, তাকে আগের যুগে কি করা হতো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজে শিক্ষক নিয়োগ দিত। কেন? কারণ এই তো জাতিকে শিক্ষার আলো ছড়াতে পারবে। এখন কি তাই হয় ভাই? এখন তো রাজনৈতিক পরিচয় লাগবে, মামা খালু লাগবে, মন্ত্রী এমপি লাগবে, টাকা পয়সা লাগবে, অনেক কিছু দিয়ে রাজনৈতিক সামসামি লাগবে, এই দিয়ে তো টিচার হচ্ছেন। তো কাজে সে ছাত্র আপনাকে কি শেখাবে? সে শিক্ষক আপনাকে কি শেখাবে? সবাইকে বলছি না আমি, অনেকে দুই চারজন ভালো হয়তো আছেন, কিন্তু আগের যুগের শিক্ষকরা কেন তো সেরা ছিলেন? কারণ তাদের মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হতো। যাই হোক, এত পেশাল পেরে লাভ হবে না কিছু। তো বোঝাচ্ছিলাম যে কথাটি কি যেন বলছিলাম, যে এই যে ঈশ্বরচন্দ্র কোথায় কোথায়, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, পণ্ডিতদের নামের তালিকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি কি করতেন? তিনি মাঝে মধ্যে বিশেষ গেস্ট স্পিকার হিসাবে ফোর্ট উইলিয়াম কলেজে যেতেন, স্পেশাল ক্লাস। বুঝতে পারলেন? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত কোথাকার শিক্ষক ছিলেন? সংস্কৃত কলেজের। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন, কিন্তু তিনি কখনো কখনো ফোর্ট উইলিয়াম কলেজে তাকে অতিথি করে নিয়ে যাওয়া হতো একটি লেকচার দেওয়ার জন্য। তো সেই হিসাবে সেখানকার অধ্যাপক হিসেবে কেউ কেউ বলেন, কিন্তু তিনি মূলত সংস্কৃত কলেজের অধ্যাপক। জি, তো এই কলেজের অধ্যাপক ছিলেন আমাদের ওই যে বললাম যে উইলিয়াম কেরি, তারপরে কি রাম বসু, তারপর চণ্ডীচরণ মুন্সী, তারিণীচরণ মিত্র, হ্যাঁ, তারপরে তারাচরণ শিকদার। এই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, এদের নামের তালিকা আমাদেরকে কিন্তু পড়তে হবে এবং তাদের লেখা গ্রন্থ পড়তে হবে। জি, তো সেগুলি আধুনিক যুগে এসে তারপর শুরু হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি কিছু লেখকের নাম আপনাদের বলে দিচ্ছি আপাতত, যে লেখকগুলি অতি গুরুত্ব দিয়ে পড়বেন। আর আমি যখন কোর্সগুলি করাবো
এই লেখকদের ধরে ধরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আপাতত আজকে আমি কিছু লেখক বলছি, অতি গুরুত্বপূর্ণ কিছু লেখক, এবং যেগুলো পিএসসি এর কিন্তু সিলেবাস ভিত্তিক লেখক। বুঝতে পারলেন? পিএসসির সিলেবাসে কিন্তু কিছু লেখকের কি নামের তালিকা দেওয়া আছে। তো এই তালিকাটি একটু সম্ভব হলে তালিকাটা করবেন। ঠিক আছে? জি। স্যার সলোমন কোর্সটি শেষ হওয়ার সাথে সাথে সাহিত্য কোর্সটি, হ্যাঁ এই কোর্সের সাথে পরপর ইনশাআল্লাহ সাহিত্য কোর্সটি চালু করবো ইনশাআল্লাহ। কথা চলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনাদের কিন্তু এই যে আধুনিক যুগের সাহিত্যিক যারা, তাদের কিন্তু একটা তালিকা আছে, জানেন কি? পিএস মানে বিসিএস কর্তৃক একটা সাহিত্যিকদের তালিকা আছে 11 জন। কোশ্চেন লিখে দিচ্ছে 11 জন। এই 11 জনের তালিকাটা ভালো করে পড়তে হবে। তাহলে 11 জনের বাইরে কি প্রশ্ন হবে না? হবে। ঝামেলা কোথায়? 11 জন লিখে বলা আছে অন্যান্য। খোরশেদ আলম সহ অন্যদের সবাইকে বলছি, পিএসসি 11 জন লেখকের একটা তালিকা দিয়েছে, যাদেরকে আমি বলছি পিএসসি সিলেবাসভুক্ত লেখক। পিএসসির সিলেবাসভুক্ত লেখক 11 জন। ওরা 11 জন তো পড়তে হবে, তাহলে এর বাইরে আর পড়তে হবে না। জি, ওর বাইরে, কারণ পিএসসি বলে দিয়েছে 11 জনের নামের তালিকার পরে বলা আছে কি অন্যান্য। তো 11 জন অন্তত লিখে দিই। আপনারা যাদের কাছে বাংলা কোষ বইটি যারা নিয়েছেন, এই বইটি অনেকেই নিয়েছেন আমি জানি, আমাকে ওই প্রকাশনী থেকে ফোন দিয়েছিল, অনেকেই নিয়েছেন। তো যারা নিয়েছেন তারা একটু বইটা বের করে ফেলবেন। 463 পেজ, যাদের কাছে বইটা আছে তারা একটু এখন দ্রুত বের করে ফেলবেন। 463 পেজে আমি এই লেখকের নামের তালিকা, সিলেবাসটি দেওয়া আছে, বিসিএস এর এই সিলেবাসটি দেওয়া আছে। জি, এই যে আপনারা অনেকে নিয়েছেন, এবং যারা নেননি অবশ্যই যারা 41 বিসিএস দিবেন ভাই, অতি দ্রুত নেবেন, কারণ এই বইটাতে সাহিত্যের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আছে আপনাদের খুবই কাজে লাগবে। অতি দ্রুত, আর যে কদিন সময় পাবেন যদি এই বইয়ের সাহিত্য অংশটি মনোযোগ দিয়ে পড়েন, আমি আপনাদের নিশ্চয় মিথ্যা আশ্বাস দেইনি, এটুকু নিশ্চিত থাকেন যে আপনারা যদি মনোযোগ দিয়ে এই বাংলা কোষ বইটি সাহিত্য অংশটি পড়েন, আমার ধারণা বিশেষ প্রিলিমিনারি দিয়ে আপনি আমাকে ফোন দিবেন যে স্যার আপনার এই বইটা আমাদের কাজে লেগেছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। তো যাদের কাছে এখন আছে, আপাতত যারা নিয়েছেন অলরেডি, 463 পেজ বের করে দেখেন নামের তালিকাটা আছে, তাদের লেখার দরকার নেই। যাদের নাই তারা একটু লিখে নেবেন। প্রথম লেখকের নাম কি দেখেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত এই ভদ্রলোক আধুনিক যুগের প্রথম সাহিত্যিক। আধুনিক যুগের কি প্রথম সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত। যদিও তিনি প্রথম আধুনিক সাহিত্যিক নন। তো এখানে দুটি জিনিস কনফিউশন হবে আপনাদের, আপনারা ভুল করবেন। আধুনিক যুগের প্রথম লেখককে ঈশ্বরচন্দ্র গুপ্ত, আধুনিক যুগের প্রথম লেখক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক লেখকের নাম কি, আধুনিক সাহিত্যিকের নাম কি, বা আধুনিক কবির নাম কি? তখন কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত না। করুণ রস ভাই, স্কলার জিপসি করুণ রস, স্কলার জিপসি মেঘনাদ বধ করুণ রসে লেখা, করুণ রস। জি, আধুনিক যুগের প্রথম সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু প্রথম আধুনিক সাহিত্যিককে মাইকেল মধুসূদন দত্ত। এখন আপনি কি বলবেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের প্রথম সাহিত্যিক। আধুনিক যুগ কখন থেকে? 1860 সাল থেকে আধুনিক যুগ। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম কত সালে? 1812 সালে। 1812 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম। আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, আধুনিক যুগের প্রথম কবি, কিন্তু তিনি নিজে আধুনিক নন। আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু এইবার আধুনিক, আধুনিক যুগের কবি কিন্তু আধুনিক না। প্রথম আধুনিক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। একটা মজার বিষয় না, মজার বিষয় দেখেন, এখন চলছে কি ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ তো ভাই, তাই না? কিন্তু আপনারা যারা, আমার অনেক শিক্ষার্থী আছেন যারা ডিজিটাল যুগে জন্মেছেন, কিন্তু আপনি নিজে ডিজিটাল নন। কোন যুগের মানুষ? আপনি ডিজিটাল যুগের, কিন্তু আসলে আপনি ডিজিটাল না, আপনি ডিজিটাল, আপনি অ্যানালগ। বুঝতে পারলেন? আমার ইন্টারে যখন পড়াতাম রাজশাহী কলেজে বা নিউ ডিগ্রিতে, কিছু কিছু ছাত্র দেখে বোঝা যেত এরা ডিজিটাল। বুঝলেন? ডিজিটাল ছাত্রের বৈশিষ্ট্য কি? ডিজিটাল ছাত্র দেখবেন দেখেই চেহারা বোঝা যাবে ডিজিটাল। চুলগুলো এরকম করে মাঝখান দিয়ে খাড়া খাড়া, দুই পাশ দিয়ে ফাড়া ফাড়া, তাই না? জামা কাপড় আবার ছেঁড়া বেড়া, এইখানে আবার একটু এরকম সিট থাকবে।
আপনাদের আছে? নাই। আপনারা তো আমার যুগের, আমার মতনই। হ্যাঁ, সে রাজ্জাক যুগের, বাপ্পারাজ যুগের, তাই না? শাকিব খান যুগের আছেন কেউ? একজনও নাই। সব রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, তারপরে অমিত হাসান, এই যুগের। শাকিব খান যুগের একজনও নেই। আছেন? এই যে মেয়েরা যারা আছেন আধুনিক যুগের, এই ডিজিটাল যুগের একজনও নাই। কিন্তু একজন হাফ ডিজিটাল থাকতেও পারেন, দু একজন তো স্বপ্ন টাইপের আছেন। ম্যাক্সিমামই কিন্তু শাবানা, ববিতা, অঞ্জু এই টাইপের। আছেন কেউ? না। বুবলি যুগের, শবনম বুবলি যুগের একজনও নাই। মাহি যুগের একজনও নাই। সব আগের যুগের, সব শাবানা, ববিতা। দু একজন টেনে টুনে হয়তো স্বপ্নুর বা মৌসুমী যুগের পাওয়া যেতে পারে। জি, তো যাই হোক, আমরা বলছিলাম যে যেটি মজা করে যেটি বলছিলাম যে মান্না যুগের একজন পাওয়া গেছে শাকিল খানকে। গুড, মান্না যুগের, ঠিক আছে ভাই। কিন্তু আপনি শাকিব খান যুগের তো না। শাকিব খান যুগের হলে কিন্তু আপনার যে ইউ হওয়া লাগবে, ঠিক আছে? জি, আচ্ছা। তো আমরা বলছিলাম ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে জন্মেছেন। কোন যুগে জন্মেছেন? আধুনিক যুগে। কারণ 1812 সাল তো মধ্যযুগ না, 1812 সাল কোন যুগ? আধুনিক যুগ। ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মেছেন কোন যুগে? আধুনিক যুগে। কিন্তু এই ব্যাটা আসলে আধুনিক না। জন্মালেন আধুনিক যুগে কিন্তু আধুনিক নন। তাহলে কি প্রাচীন? আধুনিক যুগের মানুষ প্রাচীন কেমনে হবে? তাহলে এটা ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিকও বলা যাচ্ছে না, আবার প্রাচীনও বলা যাচ্ছে না। তাহলে কি? এ হচ্ছে আধুনিক আর প্রাচীন যুগের কি সেতু। সেতু অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মালেন আধুনিক যুগে, তাহলে থেকে প্রাচীন বা মধ্যযুগে বলা যাবে না। আধুনিক যুগের মানুষ কেমন আমি প্রাচীন মধ্যযুগে বলবো? আবার এবারে যে বৈশিষ্ট্যের যে স্টাইল, তা থেকে আধুনিকও বলা যায় না। ফলে একে বলা হয় কি ব্রিজ, সন্ধিকাল, সন্ধি, যুগ সন্ধির কবি। কিসের কবি? যুগ সন্ধির কবি। বিশেষ রিটেনে প্রশ্ন হবে, পিলিতে প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে? পিলিতে প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে? আর রিটেনে প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে, কেন? পার্থক্য বুঝেছেন? পিলির প্রশ্ন যুগ সন্ধিক্ষণের কবি কে, উত্তর দিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। রিটেনের প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে, কেন? বা কেন ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণ কবি বলা হয়? আপনারা সবাই ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাই না? সবাই বলছে স্যার আমরা ডিজিটাল আর অ্যানালগ যুগের কি সেতু, মাঝে মধ্যে ডিজিটাল হই, তাই না? আর মাঝে মাঝে অ্যানালগ হয়। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে আমরা, হ্যাঁ, তো এই যে আর প্রথম আধুনিক সাহিত্যিক, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বা প্রথম আধুনিক যিনি আধুনিকতার জনক, আধুনিকতার স্রষ্টা, আধুনিক কবিতার স্রষ্টাকে মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক যুগ থেকে প্রায় প্রত্যেক বিশেষে মাইকেল থেকে প্রশ্ন। মাইকেল আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক। বাংলাদেশের যত রকম পরীক্ষা, অ্যাডমিশন, বিসিএস, যত মাইকেল থেকে প্রায় নানান প্রশ্ন হয়। মাইকেলকে একদম তুষ করে ফেলতে হবে। বিসিএসের জন্য মাইকেল মধুসূদন দত্তকে কি একদম তুষ করে ফেলবেন, কিন্তু হয় বলে দিচ্ছি মাইকেল থেকে কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্ন হবে। মাইকেলের জন্ম কত, মৃত্যু কত, পিতার নাম কি, মাতার নাম কি, প্রথম বইয়ের নাম কি, দ্বিতীয় বইয়ের নাম কি, ডার্লিং এর নাম কি, যত রকম তথ্য আছে সব তথ্য পড়বেন। বড় বড় কবিদের সম্পর্কে, রবীন্দ্র, নজরুল, মাইকেল, এদের সম্পর্কে ডিটেইলস তথ্য পড়তে হবে। না হলে আপনি পড়বেন, ভাষা জ্ঞান পাবেন না। আপনি 5 জন সাহিত্যিক পড়েন, 10 জন পড়েন, যাদের পড়বেন তাদের একদম কি পরিপূর্ণভাবে পড়তে হবে, না হলে ধরা খাবেন। বুঝতে পারলেন? পরীক্ষা করতে হবে মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি। মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? মাইকেল মধুসূদন দত্তের নাম কি? মাইকেল মধুসূদন দত্ত না, মাইকেল মধুসূদন দত্তের নাম কি? শ্রী মধুসূদন দত্ত। শ্রী মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? শ্রী মধুসূদন দত্ত। এই শ্রী মধুসূদন দত্তের শ্রী কেটে বিশ্রী মাইকেল যুক্ত হলো কখন? 1843 সালে। বুঝতে পারলেন?
এই শ্রী মধুসূদন দত্তের শ্রী কেটে বিশ্রী মাইকেল যুক্ত হয়েছে 1843 সালে। প্রশ্ন, মাইকেলের নামের সাথে মাইকেল কত সালে যুক্ত হয়? 1843। কেন যুক্ত হয়? খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন বলে। তাহলে মাইকেল কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? মাইকেল কত সালে ধর্মান্তরিত হন? 1843। মাইকেলের প্রথম স্ত্রীর নাম কি? রেবেকা। মাইকেলের প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটাভিস। মাইকেলের প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটাভিস। রেবেকা ম্যাকটাভিস প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম পিয়েটা হেনরিয়েটা। দ্বিতীয় স্ত্রীর নাম হলো পিয়েটা হেনরিয়েটা। এই মাইকেল, যে মাইকেল বাংলা সাহিত্যের কবি হতেই চায়নি, বুঝতে পারলেন? বাংলা ভাষাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ইংরেজি সাহিত্যের দিকে অগ্রসর হয়েছিল। বলছে আমি বাঙালি কবি হব না, বাঙালি ফাঙালি সব কালিদাস ফালিদাস ঈশ্বরচন্দ্র গুপ্ত ফুপ্ত আমি হব না। কি হব? বলছিলেন আই উড বি শেক্সপিয়ার, আই উড বি শেক্সপিয়ার। ইংরেজিতে কবিতা লিখতেন। নাম নিয়েছিলেন টিমোথি পেন পোয়েম। না, এস হবে না ভাই, রাশিয়াতে এস হবে না, টিমোথি পেন পোয়েম। মাইকেলের ছদ্মনাম কি? টিমোথি পেন পোয়েম। এই টিমোথি পেন পোয়েম নামে মাইকেল মধুসূদন দত্ত কি করতেন? ইংরেজিতে কবিতা লিখতেন। তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন পত্রিকা ছিল, মাদ্রাস সার্কুলার, স্পেকটেটর, ক্যালকাটা রিভিউ, এই সমস্ত পত্রিকায় ইংরেজিতে কবিতা লিখতেন এবং নাম ছিল তার মাইকেল মধুসূদন। কি নামে লিখতেন? টিমোথি পেন পোয়েম। যদিও তার আরেকটি ছদ্মনাম ছিল এ নেটিভ। এ নেটিভ তার আরেকটি ছদ্মনাম ছিল। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি লিখতে, শেষে আবার কি করলেন? শেষে আবার ভুল বুঝতে পারলেন। বুঝতে পারলেন? ইংরেজি ভাষাকে ভালোবেসে, ইংরেজি সাহিত্যকে ভালোবেসে কি ইংরেজি সাহিত্য রচনা করতে শুরু করলেন। মাইকেলের প্রথম রচিত সাহিত্যের নাম কি? ক্যাপটিভ লেডি। মাইকেলের রচিত প্রথম গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি। 1849 সালে ক্যাপটিভ লেডি এই মাদ্রাজ থেকে প্রকাশিত হয়েছিল। ইংরেজি সাহিত্যের পিছনে ছুটে 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 ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু যশ পেলেন না। তারপরে ভুল বুঝতে পারলেন, তিনি একসময় বাংলা সাহিত্যে ফিরে এসে তিনি বললেন একটা কবিতায়, কি বঙ্গবাণী কবিতা, মানে বঙ্গভাষা, বঙ্গভাষা উপলব্ধি মাইকেলের। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সব অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে করি। হে বঙ্গ বলছে উপরে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে করি। আমার জীবনের তপস্যাটা বিফল করে ফেলেছি। কেন বিফল করেছি? অবরেণ্যে করি। যাকে বরণ করা উচিত না, যাকে গ্রহণ করা উচিত না, নিজের মা, মাতৃভাষা, মাতৃভূমি ছেড়ে বিদেশি ভাষার পিছনে ছুটে নিজের জীবনকে ব্যর্থ করে দিয়েছে। উপলব্ধি করে ফিরলেন বাংলা সাহিত্যে। বলেই তো তার তো যশ খ্যাতি। যদি না আসতেন তাহলে তিনি বঞ্চিত হতেন, বাংলা সাহিত্য বঞ্চিত হতো। বাংলা সাহিত্য অনেক কিছু কি তিনি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তো যাই হোক, আমরা বললাম যে মাইকেল মধুসূদন তো বাংলা সাহিত্যে দেখেন সাহিত্য লিখবে না বলেছিল, বাংলা সাহিত্য লিখবে না, কিন্তু দেখেন বাংলা সাহিত্যে আধুনিক যুগের জনককে মাইকেল, আধুনিক কবিতার জনককে মাইকেল, সনেটের জনককে মাইকেল, চতুষ্পদীর জনককে মাইকেল, নাটকের জনককে মাইকেল, ট্র্যাজেডির জনককে মাইকেল, মহাকাব্যের জনককে মাইকেল, প্রহসনের জনককে মাইকেল, পত্রকাব্যের জনককে মাইকেল, অমিত ছন্দের জনককে মাইকেল। দেখেন ব্যাপারটা, যেই ব্যাটা বলছে বাংলা সাহিত্য লিখবো না, বাংলা সাহিত্য একটা ভুয়া সাহিত্য, গরিবের সাহিত্য, মুসলিম এথরের সাহিত্য, মিশনের সাহিত্য, সেই মাইকেল বাংলা সাহিত্যে আধুনিক যুগের যত সাহিত্য প্রকরণ তার সিংহভাগ, 80% জনকই মাইকেল মধুসূদন। বুঝতে পারলেন? বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনক মাইকেল,
মহাকাব্যের জনক মাইকেল, চতুর্দশপদী বা সনেটের জনক মাইকেল, প্রহসনের জনক মাইকেল, নাটকের জনক মাইকেল, ট্র্যাজেডির জনক মাইকেল, অমিত্যাক্ষর ছন্দের জনক মাইকেল, পত্রকাব্যের জনক মাইকেল। এত কিছুর আব্বার নাম মাইকেল। তো বাংলার সাথে কি চালাকি আছে? অল্প কয়েকটা আব্বা মনে রাখবেন। কার কার আব্বা মনে রাখবেন আমি একটু বুঝাই, চালাকি আছে। দেখেন, গীতি কবিতার জনক বিহারীলাল, গীতি কবিতার জনক তো বিহারীলাল, ঠিক আছে। গল্পের ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাসের জনককে বঙ্কিম, উপন্যাসের জনক বঙ্কিম, হ্যাঁ, গল্পের জনক রবীন্দ্রনাথ, গীতি কবিতার জনক বিহারীলাল, চরিত্রের জনক প্রমথ চৌধুরী, গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর বাইরে বাংলা ভাষার যত যারই আব্বার নাম জিজ্ঞেস করবে সবার আব্বার নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। 3-4 জন আব্বার নাম আলাদা মনে রাখবেন। গল্পের আব্বা রবীন্দ্রনাথ, উপন্যাসের আব্বা কে বঙ্কিম, হ্যাঁ, ছোট গল্পের আব্বা রবীন্দ্রনাথ, উপন্যাসের আব্বা কে বঙ্কিম, গদ্যের জনক বা গদ্যের আব্বা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গীতি কবিতার জনক বা আব্বা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, চলিতির জনক হচ্ছে প্রমথ চৌধুরী। আর এর বাইরে বাংলা সাহিত্যের যা কিছু আছে, যত কিছু আছে, সবার আব্বার নাম মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত বলে এরপরে লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি লিখবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পড়তে হবে আসলে পরীক্ষায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যত লেখেন পরের লেখকের নাম কি? পরের লেখকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে লেখক হচ্ছে কে? বঙ্কিম, বঙ্কিমচন্দ্র। আমি আর আলোচনায় যাচ্ছি না কারণ সময় শেষ হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র, তারপরে কে? শরৎচন্দ্র, তারপরে কে? মীর মশাররফ, খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য, বিসিএস এর জন্য। মীর মশাররফ হোসেন। তারপরে কে? তারপরে হচ্ছে কায়কোবাদ, একজন ছোট সাহিত্যিক কিন্তু বিসিএস এ লাগে এই ভদ্রলোকের, কায়কোবাদ। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে, এই যে পিএসসি তালিকাভুক্ত লেখক। প্রমথ চৌধুরী। তারপরে নজিবুর রহমান, একজন লেখক আছে দেখেন, নজিবুর রহমান, সাহিত্য রত্ন। একটু কম গুরুত্বপূর্ণ লেখক কিন্তু পিএসসি তালিকায় আছে। নজিবুর রহমান, সাহিত্য রত্ন। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। তারপরে হলো কে? কাজী নজরুল ইসলাম। তারপরে ফারুক আহমদ, তারপরে জসিমউদ্দিন। একটু দয়া করে লিখে নেন। মা হলো বাংলা, রাফায়েত হোসেন। কবিরা হলেন বাপ আর মা হচ্ছে বাংলা ভাষা, ভাষা হচ্ছে মা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14। জি, এই 14 জন। এর মধ্যে অনেকে নজিবুর রহমান, সাহিত্য রত্ন এবং কায়কোবাদকে বাদ দেয়, কিন্তু এইরা সবাই যে বিএসসির যে তালিকা, তালিকা থেকে কিন্তু উল্লেখ করছি। তাহলে পিএসসির যে তালিকাভুক্ত লেখক দেখেন আপনারা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, প্রমথ চৌধুরী, নজিবুর রহমান, সাহিত্যরত্ন, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, ফারুক আহমদ এবং জসিমউদ্দিন। এই হচ্ছে আমাদের কে? পিএসসির তালিকাভুক্ত লেখক। কিন্তু ঝামেলা হলো এর সাথে লেখা আছে কি? অন্যান্য। কি লেখা আছে? অন্যান্য।
এর বাইরে অন্যান্যের মধ্যে আমি কয়েকজনের নাম অতি গুরুত্ব দিয়ে একটু বলছি, আপনারা দয়া করে। বাংলা সাহিত্যে কিছু প্রগতিশীল লেখক আছে, বাংলা সাহিত্যে কিছু প্রগতিশীল লেখক। প্রগতিশীল আপনারা জানেন, একটা জিনিস বলি যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের একটা কি চেতনা আমরা বলি, থিম বলি, প্রগতিশীলতা বা ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এটা যে যেভাবে ভাবেন, এখানে নানান মতের নানান মতাদর্শের মানুষ থাকতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষার্থী সরকারি চাকরির পরীক্ষা দিতে হলে সরকারি এই ভাবনাটা, দর্শনটা আপনাকে বুঝতে হবে। কাজে আমাদের দেশে কিছু প্রগতিশীল লেখক কারা কারা? মুনির চৌধুরী, মুনির চৌধুরী, শওকত ওসমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আজাদ। এই টাইপের কিছু লেখক আছে ভাই, যাদেরকে আমরা বলি কি প্রগতিশীল লেখক, বামপন্থী লেখক বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা লেখক। মুনির চৌধুরী, শওকত ওসমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আজাদ। দেখবেন মুনির চৌধুরী থেকে বা শওকত ওসমান থেকে, হুমায়ুন আজাদ থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, যদিও তালিকা নেই, কিন্তু যে অন্যান্যের মধ্যে এই ধরনের প্রগতিশীল লেখকগুলি কিন্তু পরীক্ষায় থাকবে, একটু মাথায় রাখবেন। জি। আর বাংলা সাহিত্যে দুই তিনজন আপা মনে আছে, আমরা যাদের বলি নারী সাহিত্যিক। কি বলি? নারী সাহিত্যিক। নারী সাহিত্যিক, নারী সাহিত্যিকদের তিন চারজন, তার মধ্যে কি সুফিয়া আপা, সুফিয়া আপা, তারপরে রোকেয়া আপা, তারপরে হলো কি সেলিনা আপা, স্বর্ণকুমারী দিদি। সুফিয়া আপা, রোকেয়া আপা, সেলিনা আপা, স্বর্ণকুমারী দিদি। হ্যাঁ, পরীক্ষাকে নারী সাহিত্যিক বলে, নারী সাহিত্যিক। রাবেয়া খাতুন, কে আছে? রাবেয়া খাতুন। হ্যাঁ, একজন ভালো একটু বলেছেন ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, ঠিকই বলেছেন, আখতারুজ্জামান ইলিয়াস। আরো একজন তাহলে এই তালিকায় যুক্ত করতে হবে, সত্যেন সেন। আখতারুজ্জামান ইলিয়াস, সত্যেন সেন। জি। ইতিদে আমার আরো 5 মার্ক বাকি আছে। ইতিদে জি। ফারুক আহমেদ মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন কিনা সেটা তো আমি মুক্তিযুদ্ধের তালিকায় দেইনি ভাই, আমি পিএসসির তালিকায় দিয়েছি। ওই তালিকার সাথে মুক্তিযুদ্ধের তো কোনো সম্পর্ক নাই ভাইরে। থামেন থামেন, আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তো আমাকে, আমার যে আরো 5 মার্ক আছে সেটাকে আপনারা ভুলে গেছেন। খোরশেদ আলম, শামসুর রহমান, শামসুল হক, ইলিয়াস হোসেন, নীলিমা ইব্রাহিম, যে আমার ভাই আরো 5 মার্ক বাকি আছে ভাই। আমার কিন্তু 10 মার্কের আমি আপনাদের একটা দিয়েছি, এই যে বলেছিলাম 18 সাল থেকে 2000 এই পর্যন্ত 10 মার্ক ভাই। আমার আরো 5 মার্ক বাকি আছে ভাই, 5 মার্ক। এই 5 মার্ক কোথা থেকে ভাই? এই 5 মার্ক বলা হচ্ছে, লেখেন সাময়িক সাহিত্য। 5 মার্কটি সাময়িক সাহিত্য। জি। এইবার লাইনে আসেন। জি, রোকেয়া আপা আছে, সুফিয়া আপা, রোকেয়া আপা, সেলিনা আপা, স্বর্ণকুমারী দিদি, রাবেয়া আপা। আপাদের বাদ দিলে কি চলবে? জি। এই যে দেখ, শুভা রতন বিশ্বাস, এই গরু দেখ, সন্ধি হবে না। শুভা রতন গরু, সন্ধি মেলা আগে হয়ে গেছে প্রথম দিকে। এই যে শেষে 5 মার্ক আরো আমার আছে ভাই, সেই 5 মার্কের প্রশ্ন 5টা প্রশ্ন হবে কোথা থেকে? সাময়িক সাহিত্য। সাময়িক মানে বোঝেন? সাময়িক মানে যে এখন যারা বেঁচে আছে 2000 সালের পরে, এই 2001 সাল থেকে এই যে 2021 সাল পর্যন্ত, 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত কি পরীক্ষায় 5টি প্রশ্ন হবে। এর মধ্যে হুমায়ুন আহমেদ, এর মধ্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, এর মধ্যে নির্মলেন্দু গুণ, এর মধ্যে ওই যে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে আমাদের স্যার
জাফর ইকবাল, এর মধ্যে আমাদের এখন এই যে ইমদাদুল হক, বুঝতে পারলেন, এবং তার সাথে আরো বাংলাদেশের বর্তমান সময়ে যারা লিখছে, এবং দেখবেন সবাই ভালো করে শুনেন, কিছু কিছু লেখকের নাম এমনই আসে বিসিএসসি আপনি জীবনে শুনেননি, এমন কিছু পান্না হঠাৎ করে দু একটা প্রশ্ন দেখবেন, এমন একটা গ্রন্থের নাম আসছে, এমন একজন লেখকের নাম আসছে আপনি জীবনে শুনেননি। তো এগুলো কোথা থেকে আসছে ভাই? এই যে সাময়িক যুগ বর্তমান এমন কিছু লেখক আছে যে আপনি খুঁজে পাবেন না, কারণ এই ধরনের তথ্য কোথাও নাই। কবি ওমর আলী, পাবনার কবি, আসবে, আপনি হয়তো চেনেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনিক মাহমুদ, কবি অনিক মাহমুদ, আপনি হয়তো জানেন না। বুঝতে পারলেন? তো অনেক কবি সাহিত্যিক আছে, জি, অনেক কবি সাহিত্যিক আছে যাদের সম্পর্কে আধুনিক যুগের এই সময়ের যারা বিসিএস থেকে সাহিত্য লিখছে, হাসান হাফিজ, হ্যাঁ, তারপরে অনিক মাহমুদ, জুলফিকার মতিন, হ্যাঁ, কিংবা আমাদের ওই যে বললাম যে আমাদের মোহাম্মদ জাফর ইকবাল, হ্যাঁ, আমাদের হচ্ছে আনিসুজ্জামান। তাহলে এই যে আনিসুজ্জামান থেকে প্রশ্ন হবে না? হবে। তাহলে প্রশ্ন এগুলো হবে, কেন হবে? যে কোনো সমস্যা নেই। দেখেন একই ধরনের পরীক্ষা প্রশ্ন হবে এবং স্বপ্নক্ষুধা গ্রন্থের রচয়িতাকে, এবং স্বপ্নক্ষুধা এই গ্রন্থের রচয়িতাকে। এখন এটা আমি ছাড়া আর আমার বউ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। কেন জানে না? কারণ এটা আমার লেখা বই। তো এইটি প্রশ্ন আমি করতে পারি, বিএসসি যদি আমাকে করতে দেয় তাহলে আমি করতে পারি। আমার কোনো বন্ধুর একটা গ্রন্থ বা আমার নিজের গ্রন্থ বা কোনো স্যারের গ্রন্থ আমি দিয়ে দিতে পারি। কোন কোঠায় দিতে পারবো? এই যে এই 5 মার্কের কোঠা। দু একটি বইয়ের নাম দেখবেন দেখবেন কালো বিড়াল টাইপের, হ্যাঁ, কালো বিড়াল, এটা একটা গ্রন্থের নাম এসছে না? জি, আপনি জিন্দেগিতে শোনার কথা না, যে একটা প্রশ্ন করেছে ওর কোনো শিক্ষক, ওর কোনো বন্ধু, ওর কোনো বড় ভাই, তাদের লেখা গ্রন্থ, যেটা আপনি জানেন না। তো সমসাময়িক যুগ থেকে 5টি প্রশ্ন যেমন হবে তা না, একটি দুটি হতে পারবে। আমি 5টি এমন আমার নিজের বই দিতে পারবো না, এরকম একটি বা দুটি কোশ্চেন হবে একবার অতি সাম্প্রতিক। আজকে একটা বই বের হয়েছে 19 তারিখের প্রশ্নে, কিংবা হয়তো গত মাসে বের হয়েছে, যে হাসান আজিজুল হক, এই যে সমসাময়িক যুগ, থ্যাংক ইউ ফৌজি ইয়াসমিন, হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক, অনেক বড় একজন সাহিত্যিক, ইনার থেকে প্রশ্ন হবে না? কোথা থেকে? নিজের সমসাময়িক। তো সমসাময়িক যুগে যে 5টি প্রশ্ন, 5টি যে আনকমন থাকবে তা না। হাসান আজিজুল হক থেকে প্রশ্ন হলে আপনার পারার কথা, হাসান আজিজুল হক, তাই না? নির্মলেন্দু গুণ, হ্যাঁ, তারপরে আমাদের ওই যে আরেকজন কবি মারা গেলেন কিছুদিন আগে, সোনালী কাবিনের লেখক আল মাহমুদ, বুঝতে পেরেছেন? মোহাম্মদ জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, এই সমস্ত লেখক থেকে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন হবে 2, 3টা 4টা, একটা বা দুটি কোশ্চেন হবে অতি সাম্প্রতিক কোন লেখকের লেখা থেকে। তো সেই একটি বা দুটি কোশ্চেন সাহিত্যের একটু কঠিন হবে, তো সমস্যা নেই, একটি বা দুটি অতি সাম্প্রতিক যে বই পুস্তকগুলি সেখান থেকে হবে, হতে পারে। কিন্তু এই 5টির মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে এই যে আমাদের এই বর্তমানের যারা লেখক আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, জি, বুঝতে পারলেন, হুমায়ুন আহমেদ, হ্যাঁ, এই সমস্ত কাজে এখান থেকে আপনাদের 5 মার্ক সমসাময়িক যুগ বা সাময়িক যুগ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা সাহিত্য সম্পর্কে আলোচনা করেছি, আর সাহিত্যের আরো অনেক কথা সাহিত্য থেকে, জি, শহীদ কাদরী, জি, থ্যাংক ইউ। আধুনিক যুগে অনেকেই আছে, অনেক নাম, আমি হয়তো এখন তাড়াহুড়া করছি বলে ক্লাস শেষ করবো বিদায়। আধুনিক যুগের অনেক লেখক আছে, তো আমি সব লেখকের নাম এখন বলছি না, আমি কোর্স যখন করাবো তখন আপনাদের তালিকা দিব। সাময়িক যুগে এখন কারা কারা সাহিত্যিক আছেন, আমি সাহিত্যের কোর্স করে তাদের একটা তালিকা দেবো এবং ইনশাআল্লাহ তথ্য দেওয়ার চেষ্টা করবো, জি। আর সাহিত্য থেকে বিশেষ করে বলে দিই যে এবং স্বপ্নক্ষুধা আমার লেখা ভাই, যে 2010 সালে গল্প গ্রন্থ খোরশেদ আলম, এই বইটি আমার লেখা, 2010 সালে বইমেলা থেকে প্রকাশিত হয়েছিল, এবং স্বপ্নক্ষুধা আমার একটি গল্পের বই। আর আরেকটি কবিতার বই আমি আপনাদের গতদিন দেখিয়েছি মনে হয়, 21শে ফেব্রুয়ারির দিন বা আগের দিন, দুঃখ দুঃখ সুখ সেটাই তো অসুখ, আমার একটি কবিতার বই, জি। সাহিত্যের ক্লাস ইনশাআল্লাহ 40টার মতো তো হবে আশা করছি, 40টা ক্লাসের একটা কোর্স। বাংলা সাহিত্যের অলংকার 2টি, শব্দালঙ্কার, অর্থালঙ্কার, প্রধান অলংকার 2টি, মুয়াজ্জেম ও সেন মঞ্জু। বাংলা সাহিত্যের প্রধান অলংকার 2টি, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। শব্দালঙ্কার আর অর্থালঙ্কার, তবে এর বাইরে আরো অনেক শত শত অলংকার আছে, তাদের শাখা,
অলংকার কয়টি বলবেন? দুইটি, শব্দালংকার, অর্থালংকার। তবে এদের অধীনে আরো অনেক অলংকার আছে, জি ইনশাল্লাহ। তো আর সাহিত্য থেকে বিশেষ করে যে আন্দোলন ভিত্তিক সাহিত্যগুলি, আন্দোলন ভিত্তিক শিক্ষার্থী বন্ধুরা, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ভিত্তিক যত উপন্যাস লেখা হয়েছে, সম্ভব হলে যে অলংকার একটু পড়লে তো হবে না ভাই আবু তালেব, একটু কেমনে পড়াবো অলংকার? অলংকার তো সাধারণ জ্ঞান না ভাই, যে এক লাইনে একটা বলে দিব। আবু তালেব অলংকার একটু 1-2 মিনিটে অলংকার যদি পড়ানো যায় তো তাইলে কি আর সাহিত্য কোর্স করানো লাগতো ভাই? তাহলে তো একটা ক্লাসে বলে দিতাম। সাধারণ জ্ঞান তো না ভাইয়া, অলংকার পড়াতে পারবো, ছন্দ অলংকার পড়াবো, কিন্তু সময় লাগবে। জি, ছন্দ অলংকার আমি বুঝাবো, কিন্তু আমার ক্লাসের শিডিউলে সময় লাগবে। সাধারণ জ্ঞানের মধ্যে যেমন এটা প্রশ্ন করলেন কয় প্রকার, বললাম 2 প্রকার, বুঝাই দেন স্যার। এই বোঝানো তো আর এরকম এক লাইনে উত্তর দিতে পারবো না ভাই, কেমনে বুঝাবো বলেন? বোঝানোর জন্য আমার আধা ঘন্টা সময় লাগবে। তো ছন্দ অলংকার নিয়ে কথা বলবো, কোন ছন্দ কোন অলংকার, জি ইনশাল্লাহ কথা বলবো কোর্সের মধ্যে। আর বললাম যে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থগুলি, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলি, সেগুলো দয়া করে একটু পড়বেন, আসবে। উপাধি, সাহিত্যিকদের উপাধি, সাহিত্যিকদের ছদ্মনাম, এগুলো একটু দয়া করে সম্ভব হলে পড়বেন। উপাধির ছদ্মনাম, উপজীব্য বিষয়, সাহিত্যের উপজীব্য বিষয়, তো সেটি আমি আলোচনা করতে পারবো। উপজীব্য বিষয়, যে লাল সাল উপন্যাসের উপজীব্য কি, পথের পাঁচালীর উপজীব্য কি, মানে জাতীয় সঙ্গীতের উপজীব্য কি, নেমেসিস নাটকের উপজীব্য কি। না সুমন পাল, ব্যাকরণ শেষ না ভাই, কালকে আবার ব্যাকরণ পড়াবো। আপনারা ক্লাস করেন না, এটাই ঝামেলা। আপনারা নিয়মিত ক্লাস করেন না, মাঝে মাঝে মিস কল মারেন ক্লাসে ঢুকে, এটাই ঝামেলা। নিয়মিত ক্লাস করলে এই প্রশ্নগুলি আসতো না। আপনি ক্লাস করেন না সুমন পাল, মাঝে মাঝে এই যে মিস কল মারেন, ঢু মারেন, স্যারের চেহারা দেখার জন্য এই জন্য প্রশ্ন করছেন। ব্যাকরণ শেষ না, কালকে থেকে আবার ব্যাকরণ পড়াবো। জি, তো উপাধির ছদ্মনাম পড়বেন, উপজীব্য বিষয় পড়বেন, ঠিক আছে। আর বাংলার সাথে কিছু সাময়িক পত্র আছে, সাময়িক পত্র। আমার বইটা যারা নিয়েছেন একটা টপিক আছে সাময়িক পত্র। সাময়িক পত্র মানে ওই যে শিক্ষা পত্রিকা, কল্লোল পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা ইত্যাদি, পত্রিকা সম্পাদককে, ঠিক আছে, কত সালে ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু পড়বেন। সম্ভব হলে চরিত্র পড়বেন। তো আমি অনেক কথা বলতে পারলাম না, কিন্তু টপিক গুলো বলছি। চরিত্র, রতন কোন গল্পের চরিত্র, হ্যান কোন গল্পের চরিত্রগুলো, উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের চরিত্রগুলো আছে আধুনিক যুগে, বিখ্যাত বিখ্যাত গ্রন্থের চরিত্র এবং উক্তি। উক্তি, পথিক তুমি পথ হারাইছো কোন উপন্যাসের উক্তি, প্রদীপ নিভে গেল কোন উপন্যাসের উক্তি, তুমি অধম তাই বলে মুক্তম হইবে না কোন উপন্যাসের উক্তি, দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসি বারে করে দেহ বসর কোন উপন্যাসের উক্তি। নানান উক্তি, বিখ্যাত বিখ্যাত উপন্যাসের, বিখ্যাত গল্পের, কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে সে মরে নাই, ফিরিয়া ফল কি পৃথিবী থেকে কাহার, এই সমস্ত বিখ্যাত রবীন্দ্রনাথের গল্প, বঙ্কিমের উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, বিখ্যাত বাংলা সাহিত্যের কিছু উপন্যাস, নাটক, গল্প আছে। তো কি কি বিখ্যাত আছে, কি কি বিখ্যাত উপন্যাস, উক্তিগুলো পড়বেন ইনশাআল্লাহ। সাহিত্যের কোর্সগুলো ডিটেইলস আলোচনা করব, আমাদের সাথে থাকবেন, ছেড়ে যাবেন না, আমার উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। সাহিত্যের কোর্সটি আমরা করাবো, করালে আপনাদের সব প্রিলিমিনারি যত সাহিত্য এবং রিটেনের সাহিত্য অংশটা ইনশাআল্লাহ পুরোটা কভার হবে। আর আগামীকাল কি ওই যে রাত 9টাতেই ব্যাকরণের ক্লাস নেব, যেটা আমাদের শিডিউলে নাই। আগামীকাল কিন্তু কি বার? মঙ্গলবার, কিন্তু ইনশাআল্লাহ রাত 9টায়, 9টা বা 9:15টায়, যেহেতু আগামীকাল রবিবার, সরি আগামীকাল রবিবার, তো অনেকেই 9টা 9:30 নিয়ে যেহেতু দ্বিধাদ্বন্দ্ব করেন বা ইয়ে করেন, এই জন্য আমি দুটোর মাঝামাঝি একটা টাইম দিয়েছি যাতে আপনাদের ঝগড়াটা বন্ধ হয়। অর্থাৎ 9:15 আগামীকালও 9:15 ব্যাকরণের ক্লাস নেব। আর সোমবারে তো থাকবেই। আর আজকে কিন্তু একটা পরীক্ষা আছে, মনে আছে? আমি এক্ষুনি কিন্তু প্রশ্ন ছাড়বো, জি এক্ষুনি একটা প্রশ্ন ছাড়বো, বাক্য শুদ্ধি। তাহলে আমি যে এক্ষুনি 11টা বাজে, এক্ষুনি আমি বের হয়ে একটা প্রশ্ন ছাড়বো, বাক্য শুদ্ধি, সেই পরীক্ষাটা দিবেন। আগামীকাল আমি 9:15 ব্যাকরণের ক্লাস নেব আগামীকাল। জি ধন্যবাদ, ভালো থাকবেন, জি ভালো থাকবেন ইনশাল্লাহ। তো পরীক্ষা দেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।